হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। ভালো থাকবে সেই শুভকামনা সবসময় থাকে। কিন্তু তারপরেও আসলে মানুষ কিন্তু সবসময় ভালো থাকে না, তাই না? দেখবা যে পড়াশোনা যেদিন করতে ইচ্ছা করে আমাদের দেখবা অনেক পড়াশোনা করতে ইচ্ছা করছে। আবার দেখবা যেদিন পড়তে ইচ্ছা করছে না, হাজার চেষ্টা করেও কিন্তু মন বসানো যায় না। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা তো আসলে মানুষ, তাই না? আমরা তো যন্ত্র না। সুতরাং আমাদের একদিন ভালো লাগবে, একদিন খারাপ লাগবে। এটাই স্বাভাবিক। কিন্তু পড়াশোনাটা আমাদের যেদিন মন ভালো থাকে, মন মেজাজ ভালো থাকে, ওই সময়টাতে যেন আমরা পড়াটা একটু বেশি আগায় রাখি। আমি ধরে নিচ্ছি গতকাল আমার মন মেজাজ ভালো ছিল না, একটু কম পড়া হয়েছে। আজকে আমার মুড ভালো, মেজাজ ভালো। আজকে গত দিনের পড়াটা যেন একটু কাভার দিয়ে নিতে পারি। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে একটাই যে, আমি এটা বুঝি যে স্টুডেন্ট লাইফে সবসময় সমান রিদমে সবার পড়াশোনা হয় না। কিন্তু তার মানে কিন্তু এই নয় যে আমি একটানা ১০ দিন পড়বো না, ১ সপ্তাহ পড়বো না, ২ সপ্তাহ পড়বো না, এটা করা যাবে না। তুমি একটা রেগুলারিটি ধরে রাখো। যে রেগুলার ২ ঘন্টা, ৪ ঘন্টা, ৪ ঘন্টা, ৫ ঘন্টা। এই রেগুলারিটিটা যদি রেগুলার ধরে রাখতে পারো, একটা পর্যায়ে দেখবে যে তোমার পড়াশোনার একটা ভালো ফ্লো তৈরি হয়ে গেছে। বুঝতে পেরেছো? তো চলো এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, আজকে আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলছি, যে টপিকটা আসলে বাংলা ব্যাকরণে, বিশেষ করে বাংলা ২য় পত্রে সাধারণত দেখা যায় যে কয়টা টপিক নিয়ে ছেলেমেয়ের একটু কঠিন লাগে, তার মধ্যে অন্যতম কঠিন একটা টপিক কিন্তু এটা। যদিও সত্যি কথা বলতে এটা অনেক সহজ একটা টপিক। আমরা আজকে ঘন্টাখানিক সময়ের মধ্যে এটা বুঝে যাব, আশা করছি। তারপরেও আমি দেখেছি যে বাংলাদেশে স্কুল লেভেলের শিক্ষার্থীদের বিশেষ করে ব্যাকরণের যে কয়টা টপিক একটু কঠিন লাগে, তার মধ্যে হচ্ছে সমাস অন্যতম। তো আসলে একটা সময় ছিল, বিশেষ করে আমি যখন পড়াশোনা করতাম বা আমাদের সময়, আমরা একটা কথা প্রায় বলতাম যে সমাস শিখতে নাকি ৬ মাস সময় লাগে। তো সত্যি কথা বলতে আ যদি না বোঝা যায় তাহলে ৬ মাস কেন ৬ বছরও হবে না। আর যদি কোনোভাবে একটু বোঝা যায়, কোনোভাবে যদি একটু আয়ত্ত করা যায়, তাহলে দেখা গেল এটা ৬ মাস না, ৬ ঘন্টা না, এটা ৬০ মিনিটেই বোঝা সম্ভব। এটা আমি একান্ত আমার ব্যক্তিগত একটা অভিমত দিলাম। ঠিক আছে? তো চলো আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা এসএসসি এবং এইচএসসি লেভেলে, যেহেতু আ এই টপিকটা অর্থাৎ সমাস, এই টপিকটা সবার কাছে একটু জটিল, একটু কঠিন লাগে। আমরা এই জটিল বা কঠিন টপিকটা আজকে ঘন্টাখানেক সময়ের মধ্যে একেবারেই পরিষ্কার করে ফেলবো, একেবারে পানির মতো সহজ করে ফেলবো। ঠিক আছে? চলো তাহলে আস্তে, আস্তে আমরা মূল ক্লাসে প্রবেশ করি। শুরুতে যে কথাটা আমি একটু বলে রাখবো সেটা হচ্ছে, ক্লাসটা হচ্ছে একেবারে পূর্ণ মনোযোগ দিয়ে তুমি করবে। এবং আমি শুরুতে রিকোয়েস্ট করছি, আমি আজকে সমাজ ক্লাসে বেশ কিছু টেকনিকের মাধ্যমে, কিছু স্ট্র্যাটেজির মাধ্যমে, কিছু শর্টকাটের মাধ্যমে কিছু জায়গা একটু দেখিয়ে দিব, একটু শিখিয়ে দিব। আমি আশা করি তোমরা যদি পূর্ণ মনোযোগ দিয়ে ক্লাসটা করো এবং যদি খাতায় একটু সুন্দর করে নোট করে রাখো, দেখবে যে খুব সহজ হয়ে গেছে এটা। তো এই জন্য ক্লাসের শুরুতেই বলছি, কিছু জায়গা একটু নোট করবে, কিছু জায়গা একটু বইয়ে দাগিয়ে রাখবে, এবং আমি যে যে জায়গাগুলো একটু লিখে দিব তোমরা একটু লিখে নিবে। ঠিক আছে? আশা করছি যে আগের থেকেও বিষয়টা সহজ হয়ে যাবে। আর তোমরা যারা এসএসসি লেভেলে আছো, তোমরা একদিক থেকে অনেক লাকি যে তোমাদের কিন্তু সমাস হচ্ছে মূলত এই ৪ প্রকার সমাস পড়লে হয়ে যাচ্ছে। তুমি কিছুদিন পরে যখন এইচএসসিতে উঠবে, এইচএসসিতে উঠে দেখবা এর সাথে আরো ২ প্রকার বা আরো ৪ প্রকার যুক্ত হয়েছে। কিন্তু এসএসসি লেভেলের সবচেয়ে বড় একটা সুবিধা সমাসের ক্ষেত্রে যে এই ৪ প্রকার সমাস পড়লেই মোটামুটি হয়ে যায়। দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস এবং বহুব্রী সমাস। ঠিক আছে? তো যেহেতু এসএসসিতে সমাসকে ৪ ভাগে ভাগ করা হয়েছে, আমরা আজকের ক্লাসে মূলত এই ৪টা ভাগ নিয়ে আলোচনা করব। এটার বাইরেও আরো ২ প্রকার, ৪ প্রকার, ৫ প্রকার সমাস রয়েছে। আপাতত ওই আলোচনায় আজকে আমরা যাব না। ঠিক আছে? এবং এগুলোর পাশাপাশি আমি কিছু এমসিকিউ টাইপের কোশ্চেনও তোমাদের আজকে দেখিয়ে দিব, যেগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে। ঠিক আছে? তো চলো তাহলে আমরা শুরু করি। এবং আবারও বলছি, সবাই সুন্দর করে একটি খাতা নিয়ে বসে যাও এবং আমি যেভাবে লিখে দিচ্ছি, যেভাবে শর্টকাট টেকনিকের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি, কাইন্ডলি একটু খাতায় লিখে রাখো। দেখো, আমি খুব ভালোভাবে জানি তোমরা কম বেশি সবাই সমাস পারো। এক একজন শিক্ষক এক একভাবে পড়ান, এক একজন ভাইয়া এক একভাবে বোঝান। তো আমিও আজকে সমাজটা একেবারে আমার মতো করে বোঝাবো। বুঝতে পেরেছো? তো আমি এটা বিশ্বাস করি
যে তুমি যদি আমার বোঝানোটা একটু বুঝতে পারো, তাহলে তোমার ওই বই আর পড়া লাগবে না, তুমি অটোমেটিকভাবে নিজে নিজে উত্তর করে আসতে পারবে। ঠিক আছে? তো চলো তাহলে, যেহেতু এক একজন এক একভাবে পড়ায়, এক একজন এক একভাবে বোঝায়, আমরা সবার বুঝটা নিব, কিন্তু আজকে ভাইয়া যেভাবে বুঝিয়ে দিব, ভাইয়ার এই বুঝটা একেবারে মাথার মধ্যে ঢুকায় রাখবে। ঠিক আছে? থ্যাংক ইউ। তো প্রথমেই একটা এমসিকিউ টাইপের কোশ্চেন কিন্তু তোমার পরীক্ষা আসতে পারে, যে সমাস শব্দের অর্থ কি। এটা এমসিকিউ হিসেবে পরীক্ষা অনেকবার এসেছে এসএসসি লেভেলে, যে সমাস শব্দটার অর্থ কি মূলত। আমরা মনে রাখবো, সমাস মানে হচ্ছে সংক্ষেপণ বা কোনো কিছু সংক্ষিপ্ত করা, এবং আরেকভাবে যদি বলি, একাধিক পদ যখন একটা পদে মিলিত হয় তখন সেটার নাম হয় সমাস। এটা মুখস্থ করার কিছু নেই, এখানে কিছুই নাই, শুধু এসএসসি পরীক্ষায় যদি এমসিকিউ টাইপের কোশ্চেন আসে যে সমাস শব্দের অর্থ কি, তখন আপনি এটা একটু উত্তর করে আসবেন যে সমাস শব্দের অর্থ হচ্ছে মূলত সংক্ষেপণ বা একাধিক পদের এক পদীকরণ। এবং সমাস কি করে? সমাস ভাষাকে সমৃদ্ধ করে, এটাকে সুন্দর করে, সুদৃঢ় করে, বক্তব্যকে স্পষ্ট এবং অর্থপূর্ণ করে। এগুলো পরীক্ষায় জীবনেও আসবে না, জাস্ট একটু তোমাকে দেখানো, তাই দেখানো। এখন চলো, আজকের ক্লাসে আমরা মূলত হচ্ছে এই 4টা সমাস নিয়ে আলোচনা করব, এবং তোমার বইয়ে কিন্তু লেখা আছে সমাস মূলত 4 প্রকার। এইটা পরীক্ষায় আসার মতো কিন্তু একটা এমসিকিউ। পরীক্ষায় একাধিকবার এ ধরনের প্রশ্ন এসেছে যে সমাস মূলত কয় প্রকার। আপনারা যারা এসএসসি লেভেলে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, যেহেতু আপনার বোর্ড কর্তৃক প্রদত্ত ব্যাকরণ বইয়ে লেখা আছে সমাস 4 প্রকার, আপনি ওই 4 প্রকারই উত্তর করেন, এর বাইরে আপনার আর কিছু উত্তর করার দরকার। ঠিক আছে? এবং এই 4 প্রকারটা আজকে আমরা আমাদের মতো করে বুঝবো, এবং আমরা আজকে একেবারে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। তবে দ্বন্দ্ব সমাসে যাওয়ার আগে আমি আমার মতো করে একটা জিনিস একটু বুঝিয়ে দিচ্ছি, আপনারা খুব মনোযোগ দিয়ে এখন শুনবেন। সাধারণত এসএসসি পরীক্ষায় বা ক্লাস 9 বা 10-এ সমাস থেকে কেমন টাইপের প্রশ্ন আসে বলো তো? সাধারণত দেখা যায় এসএসসি লেভেলে সমাস থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, একটা শব্দ দেওয়া হয়, বলা হয় ওই শব্দটা বা ওই পদটা এটা কোন সমাস। ঠিক কিনা? ইয়েস, ঠিক। যেমন পরীক্ষায় প্রশ্ন আসলো, কথার কথা এটা, যে সিংহাসন একটা শব্দ, সিংহাসন এই শব্দটা এটা কোন সমাস। ঠিক কিনা? পরীক্ষায় কিন্তু এ ধরনের প্রশ্নই আসে। তো আমরা ধরে নিচ্ছি আমরা সমাস কিছু পারি না, আজকে একেবারে ভাইয়ার কাছ থেকে একেবারে বেসিক থেকে একেবারে ফাউন্ডেশন থেকে শিখব। তো সেই ফাউন্ডেশনটা চলো শুরু করি। পরীক্ষায় এই যে মূল শব্দটা থাকে, এই শব্দটা কোন সমাস এইটা তোমাকে বের করতে বলা হয়। তো আমরা মনে রাখবো, মূল শব্দটাকে ভেঙে আমরা যেটা লিখি সেটাকে আমরা বলি ব্যাস বাক্য। যেমন সিংহাসন শব্দটাকে যদি আমরা ভেঙে লিখি, হবে হচ্ছে সিংহ চিহ্নিত আসন সমান সিংহাসন। এটা হচ্ছে মূলত মধ্য পদলোপী কর্মধারয় সমাস। তো আমি মধ্য পদলোপী এত কিছু না লিখে আমি সংক্ষেপে লিখলাম, এটা হচ্ছে কর্মধারয় সমাস। অনেকে আবার ধারায় লিখে ফেলে, এটা কিন্তু ভুল, কর্মধারয় সমাস। মনে থাকবে? ওকে। এবার এই কথাগুলো এতক্ষণ যে আমি বললাম, এটার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হচ্ছে এই, আমরা মনে রাখবো যে শব্দটা পরীক্ষায় আসে এবং আমরা লিখি, এই শব্দটার নাম হচ্ছে সমস্ত পদ। আবার বলছি, মূল যে শব্দটা আসে এই শব্দটার নাম হচ্ছে সমস্ত পদ। আর এই যে সমস্ত পদকে ভেঙে আপনি যা লিখলেন, এটার নাম হচ্ছে সমস্যমান পদ। সমস্যমান পদের আর একটা সুন্দর নাম আছে, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। তো আমরা বিগ্রহ বাক্যটা শব্দটা লিখলাম না, কেন এটা আসলে প্রচলিত। অর্থাৎ মূল যে শব্দটা পরীক্ষায় এসেছে, এই শব্দটাকে আমরা বলছি সমস্ত পদ।
সমস্ত পদকে ভেঙে আমরা যেটা লিখেছি এটার নাম হচ্ছে সমস্যমান পদ বা ব্যাস বাক্য। এটুকু তো বোঝা গেছে নাকি? এবার আমি এখন যে কথাটা বলতে যাব এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আপনারা দয়া করে খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই যে ব্যাস বাক্য আপনি করেছেন, এই ব্যাস বাক্যে পূর্বে যে পদটা থাকবে সেটার নাম হচ্ছে পূর্বপদ। আবার বলছে ব্যাস বাক্যে পূর্বে যে পদটা থাকবে সেটার নাম হচ্ছে পূর্বপদ। আর ব্যাস বাক্যের পরে যে পদটা থাকবে সেটার নাম হচ্ছে পরপদ। খুবই মনোযোগ দিয়ে কথাটা একটু শুনবেন, কেননা আজকের ক্লাসটা আমি পুরোটাই এই পূর্বপদ এবং পরপদের উপর ভিত্তি করে নিব। ওই যে একটু আগে বলেছিলাম যে এক একজন এক একভাবে পড়ায়, আমি সমাজটা পড়াবই হচ্ছে পূর্বপদ আর পরপদের উপর ভিত্তি করে। তো আপনারা যদি এই জায়গাটা বুঝতে পারেন তার মানে আপনি ধরে নেন সমাস আপনার অর্ধেকই শেষ। আবার বলছি, ব্যাস বাক্য করলাম আমি একটা শব্দের, সেই ব্যাস বাক্যের মধ্যে পূর্বে যে পদটা থাকবে এইটা হচ্ছে পূর্বপদ। পূর্বে মানে কি? দেখো এখানে তিনটা শব্দ ছিল, একটা দুইটা তিনটা। এখানকার এই তিনটা শব্দের মধ্যে একেবারে পূর্বে বা আগে কোন পদটা ছিল? সিংহ নামক এই পদটা ছিল। তাহলে এই সিংহ হচ্ছে পূর্ব পদ। আর পরপদ কোনটা? এই তিনটা পদের মধ্যে একেবারে শেষে যে পদটা থাকবে সেটার নাম হচ্ছে পরপদ। পরপদের আরেকটা নাম আছে উত্তরপদ, তো ওটা আমাদের দরকার নেই। তাহলে পূর্বপদ বলতে কোনটা বোঝায় আর পরপদ বলতে কোনটা বোঝায়, বুঝতে পেরেছো? মহান যে নবী, মহানবী, এখানে পূর্বপদ কোনটা? মহান। পরপদ কোনটা? নবী। নীল যে পদ্ম, নীল পদ্ম, এখানে পূর্বপদ কোনটা? নীল। পরপদ কোনটা? পদ্ম। হয়ে গেল। তাহলে ভাই দেখো বিষয়টা কিন্তু এত জটিল না, তুমি যত জটিল করেই ভাবো না কেন এটা কিন্তু বাস্তবে খুবই সহজ। তাহলে এই জায়গাটা আমি আরেকবার ব্রিফিং করছি শেষবারের মতো, খুব সুন্দর করে আরেকবার শোন। প্রথম কথা হচ্ছে পরীক্ষায় যে একটা শব্দ আসে এই শব্দটার এই মূল শব্দটাকে আমরা বলছি সমস্ত পদ। সমস্ত পদকে ভেঙে আমরা যেটা লিখি এটা হচ্ছে সমস্যমান পদ। আর সমস্যমান পদের আরেকটা নাম হচ্ছে ব্যাস বাক্য। আর আমরা মনে রাখবো এই ব্যাস বাক্য বা সমস্যমান পদের ঠিক পূর্বে যে পদটা থাকবে সেটার নাম পূর্বপদ, আর এই ব্যাস বাক্যের পরে যে পদটা থাকবে সেটার নাম হচ্ছে পরপদ। এবং আজকের ক্লাসটা আমরা পুরোটাই প্রত্যেকটা সমাস আমরা এই পূর্বপদ এবং পরপদ এই কনসেপ্টের উপর বেসিস করে আজকে শিখতে যাচ্ছি। আশা করছি তোমরা আমার কথা বুঝতে পেরেছো। তাহলে পূর্বপদ এবং পরপদ এটা নিয়ে কি কারো কোথাও কোনো কনফিউশন আছে? আমার মনে হয় কনফিউশন থাকার কথা না, কেননা আমি দেখো কতক্ষণ ধরে তোমাকে এটা বুঝালাম। তাহলে পূর্বপদ পরপদ আমি বুঝে গেলাম, থ্যাংক ইউ। এবার তাহলে চলো আমরা এবার দ্বন্দ্ব সমাসের কাছে চলে যাই। আজকের ক্লাসে মূলত তোমাদের বই থেকেই কিছু জায়গা নেওয়া হয়েছে আর কিছু জায়গা আমি আমার মতো করে বুঝিয়ে দিব, যাতে করে তোমার বইয়ের বোঝাটা, বইয়ের লেকচারটা, বইয়ের পড়াটা আরো সহজ হয়ে যায়। যেমন দেখো একটু আগেই কিন্তু আমি বলে আসছি যে আজকের ক্লাসটা আমরা পুরোটাই করব পূর্বপদ এবং পরপদের উপর ভিত্তি করে। তুমি যখনই দ্বন্দ্ব সমাসে এসেছো তোমার শুরুতেই মাথায় রাখতে হবে যে দ্বন্দ্ব সমাস হচ্ছে এমন একটা সমাস যে সমাসে এই পূর্বপদ এবং পরপদ উভয় পদের অর্থই প্রাধান্য পায়। উভয় পদের অর্থ কি পায়? প্রাধান্য পায় বা গুরুত্ব পায়। আবার বলছে দ্বন্দ্ব সমাস হচ্ছে এমন একটা সমাস যে সমাসে পূর্বপদ এবং পরপদ উভয়ের অর্থই সমানভাবে প্রাধান্য পায়। যেমন মনে করো পরীক্ষায় এসেছে এই প্রশ্নটা, এসএসসি পরীক্ষায়, যে মা বাবা এটা কোন সমাস? তাহলে পরীক্ষায় তুমি প্রথমে শব্দটা দেখলে মা বাবা, এবার এটার ব্যাস বাক্য করলে কি? মা ও বাবা। তাহলে এখন যদি ভাই তোমাকে কেউ জিজ্ঞাসা করে যে এখানে পূর্বপদ কোনটা, তুমি বলতে পারবে না যে ভাইয়া এখানে মা হচ্ছে পূর্বপদ,
আর বাবা হচ্ছে পরপদ। এটা নিয়ে কি কারো কোথাও কনফিউশন আছে? আমার বিশেষ কনফিউশন থাকার কথা না, কেননা আমি এখানে কিন্তু কোনো সায়েন্টিফিক জিনিস পড়াচ্ছি না। এটা একেবারে সহজ কমন সেন্সের ব্যাপার, যে ব্যাস বাক্যের পূর্বে যে পদটা থাকে এটা পূর্বপদ, ব্যাস বাক্যের পরে বা শেষে যে পদটা থাকে পরপদ। এইবার বলা হচ্ছে যে দ্বন্দ্ব সমাস হচ্ছে এমন একটা সমাস যে সমাসে এই পূর্বপদ এবং পরপদ এই দুইটার অর্থই সমানভাবে প্রাধান্য পায়। প্রাধান্য বলতে কি বোঝায়? প্রাধান্য বলতে বোঝানো হয় গুরুত্ব। তুমি যাই বলো না কেন, মাকে ছাড়া বাবা যেমন কল্পনা করা যায় না, একইভাবে বাবাকে ছাড়া কিন্তু মাকেও কল্পনা করা যায়। তার মানে মা বাবা, ভাই বোন, আয় ব্যয়, স্বর্গ নরক, দোজক বেহেশত, ওহি নকুল, যাই বলো ভাই, প্রত্যেকটা শব্দে পূর্বপদ এবং পরপদ দুইটার অর্থ সমানভাবে গুরুত্ব এখানে পেয়েছে। আর যখন সমানভাবে গুরুত্ব পাবে তখন সেটা হয়ে যাবে দ্বন্দ্ব সমাস। আর একটা বিষয় একটু অ্যালার্ট করে দিই, দ্বন্দ্ব বানানটা কিন্তু অনেকেই ভুল করে। আমি ঠিক করে দিচ্ছি। প্রথম দয়ের নিচে ব, আবার পরবর্তী দয়ের নিচেও কিন্তু ব, অর্থাৎ দয় বফলা এবং দন্ত নয় দয় বফলা হবে। অনেকে কি করে দ্বন্দ্ব বানানটা ভুল করে, এই জন্য পরীক্ষার হলে অনেক সময় কিন্তু তাদের উত্তরটা ভুল হয়ে যায়। দ্বন্দ্ব বানানটা যেন কোনোভাবেই ভুল না হয়, ঠিক আছে? তাহলে আমি কি বললাম? যে সমাসে পূর্বপদ পরপদ দুটোর অর্থই সমানভাবে প্রাধান্য পাবে, গুরুত্ব পাবে, সেটা হবে হচ্ছে দ্বন্দ্ব সমাস। এখন এই যে পূর্বপদ এবং পরপদ, সেটা হতে পারে একই জাতীয়, হতে পারে শব্দটা বিপরীত, হতে পারে অনুরূপ। অনুরূপ মানে কি? একেবারে সমজাতীয়। বোঝার চেষ্টা করো, পূর্বপদ পরপদ কখনো হতে পারে সমজাতীয়। সমজাতীয় কি? এই যেমন 19-20, হ্যাঁ বললাম এই বিষয়টা 19-20 পার্থক্য। হাত পা সমজাতীয়। আবার আমি বললাম বিপরীত। কেমন বিপরীত? এই যে জমার বিপরীত শব্দ খরচ, স্বর্গের বিপরীত শব্দ নরক। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? তাহলে বিপরীত জাতীয় শব্দ হলেও কিন্তু সেটা দ্বন্দ্ব সমাস হয়। কেন দ্বন্দ্ব সমাস হয়? কেননা জমার বিপরীত খরচ, ঠিক আছে, কিন্তু একটা জিনিস একটু চিন্তা করে দেখো তো, জমার সাথে খরচের একটা সম্পর্ক আছে, অর্থাৎ পূর্বপদ এবং পরপদ উভয়ের একটা প্রাধান্য থাকে, একটা গুরুত্ব থাকে, একটার উপর ভিত্তি করেই তো আরেকটা হয়। যেমন আয় তেমন ব্যয়। তোমার যদি আয় না থাকে তুমি ব্যয় করবা কি করে? তাহলে আয়ের সাথে ব্যয় এই যেমন একটা সুন্দর সম্পর্ক আছে, অ্যাট দ্য সেম টাইম জমার সাথে খরচ, স্বর্গের সাথে নরক, তাদেরও একটা সম্পর্ক আছে। সেই জন্য এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। তাহলে স্বর্গ নরক বুঝলাম, এখানে বোঝাবুঝির কিছু নাই। অনুরূপ কি? ঝড়ের সাথে বিপরীত একটা অনুরূপ শব্দ বৃষ্টি, পোটলার সাথে একটা অনুরূপ শব্দ হচ্ছে পুটলি। তুমি বলো এখানে কি মানে কঠিন কিছু আছে? অর্থাৎ আমি যদি বলি এই সমাসে, এই যে আমি যদি বলি এখানে এই পূর্বপদ এগুলোর অর্থ যেমন প্রাধান্য পেয়েছে, একইভাবে এই যে পরপদ, এটা যদিও বিপরীত হতে পারে, সমজাতীয় হতে পারে, যাই হোক না কেন পরপদের অর্থ সমানভাবে প্রাধান্য পেয়েছে। আর যে সমাসে পূর্বপদ এবং পরপদ দুটোর অর্থ ঠিক সমানভাবে প্রাধান্য পায় সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছি। এরপরে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্ব বোঝার জন্য আপনি যদি একটু আপনার কমন সেন্স কাজে লাগান, অলুক শব্দটাকে যদি আপনি একটু ভাঙেন, অলুক শব্দটাকে ভাঙলে আপনি পাবেন নয় লোপ। নয় লোপ মানে কি? নয় লোপ মানে হচ্ছে যা লোপ পায় না। লোপ মানে কি? লোপ মানে হচ্ছে হ্রাস পাওয়া। হ্রাস পাওয়া মানে কি? এটাও বোঝাতে হবে। হ্রাস পাওয়া মানে হচ্ছে কোনো কিছু কমা, আস্তে আস্তে যেটা কমে যায়। তাহলে অলুক শব্দটা যদি আমি একটু ভালোভাবে বুঝতে পারি,
তাহলে অটোমেটিক ভাবে অলুক দ্বন্দ্ব বলতে কি বুঝে আমরা বুঝে যাব। অলুক শব্দটার অর্থ হচ্ছে যা লোপ পায় না, অর্থাৎ যা হ্রাস পায় না, অর্থাৎ সহজে যদি বলি যা কমে না। দেখেন আমি এতগুলো কথা বললাম, আমার মনে হয় এর বেশি আর দরকার হয় না, যথেষ্ট। তাহলে অলুক শব্দটার অর্থ হচ্ছে যা কমে না, অর্থাৎ যা যেমন থাকে তেমনই থাকে। যা যেমন থাকে তা তেমন থাকে কথাটার অর্থ কি? খেয়াল করে দেখেন, মূল শব্দে ছিল কোলে, ব্যাস বাক্য হয়েছে কোলে। মূল শব্দে ছিল পিঠে, ব্যাস বাক্য হয়েছে পিঠে। মূল শব্দে ছিল জলে, ব্যাস বাক্য হয়েছে জলে। মূল শব্দ ছিল স্থলে, ব্যাস বাক্য হয়েছে স্থলে। তার মানে একটা জিনিস লক্ষ্য করে দেখেন তো, মূল শব্দ এবং ব্যাস বাক্যের মধ্যে কোনো কিছু লোপ পেয়েছে, কোনো কিছু কমেছে? কোনো কিছু কিন্তু কমেনি। মূল শব্দে জলে ছিল, ব্যাস বাক্যেও জলে হয়েছে, কোনো কিছু কমেছে? কমেনি। স্থলে, স্থলে। অর্থাৎ এক কথায় যদি বলি, অলুক দ্বন্দ্ব সমাস হচ্ছে এমন একটা দ্বন্দ্ব সমাস যে সমাসে মূল শব্দ এবং ব্যাস বাক্যের মধ্যে কোনো কিছুর পরিবর্তন হয় না, অর্থাৎ মূল শব্দে যা থাকে ব্যাস বাক্যেও একেবারে হুবহু তাই থাকে। আর এই জন্যে এই সমাসের নাম হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে এতক্ষণ ধরে আমরা এই যে দ্বন্দ্ব সমাস নিয়ে কথা বললাম, আমরা দেখলাম দ্বন্দ্ব সমাসে সাধারণত দুইটা পদ থাকে, পূর্বপদ পরপদ বা দুইটা শব্দ থাকে। কিন্তু আমরা এটাও মনে রাখবো যে অলুক দ্বন্দ্ব সমাস, দুঃখিত, দ্বন্দ্ব সমাস অনেক সময় দুইয়ের বেশিও শব্দ হতে পারে। এই যেমন দেখেন সাহেব বিবি গোলাম, এটার ব্যাস বাক্য হচ্ছে সাহেব বিবি ও গোলাম। হাত পা চোখ কান, দেখেন হাত পা চোখ ও কান, এখানে তিনটা শব্দ, এখানে চারটা শব্দ নিয়ে দ্বন্দ্ব সমাস হয়েছে। এবং আমি ফ্রাঙ্কলি বলছি পরীক্ষার জন্য এটা খুব একটা গুরুত্বপূর্ণ না। কিন্তু তার মানে কিন্তু এই না আপনি পড়ে যাবেন না, জাস্ট এটা আমার যদিও বলা উচিত না, তারপরও আমি বললাম। সাধারণত অনলাইন কোনো প্ল্যাটফর্মে এভাবে ডাইরেক্ট কথা বলা উচিত না যে এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। দেখা গেল পরীক্ষায় এটাই আসলো, কিন্তু তারপরও আমি ক্লাসে এগুলো একটু বলি এই জন্য যাতে করে তোমার পড়তে একটু ইজি হয়। বুঝতে পেরেছো? সো সহজ কথা বললাম, দ্বন্দ্ব সমাস অনেক সময় দুইয়ের অধিক শব্দ নিয়েও দ্বন্দ্ব সমাস হতে পারে। তাহলে ভাই এতক্ষণ ধরে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোর সামারি যদি করি এক কথায়, সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস হচ্ছে এমন একটা সমাস যে সমাসে পূর্বপদ এবং পরপদ উভয়ের অর্থই প্রাধান্য থাকবে। এবং তোমাদের জন্য আমি আরেকটা শর্টকাট টেকনিক শিখিয়ে দিচ্ছি। সবসময় মনে রাখবা, দ্বন্দ্ব সমাসে ব্যাস বাক্যের মাঝে, দ্বন্দ্ব সমাসে ব্যাস বাক্যের মাঝে ও এবং থাকে। ব্যাস বাক্যে, এটা কিন্তু শর্টকাট টেকনিক। ব্যাস বাক্যে কি থাকবে? ব্যাস বাক্যে ও এবং এই জাতীয় শব্দ ব্যাস বাক্যে থাকে। মনে থাকবে, দ্বন্দ্ব সমাসে ব্যাস বাক্যে এই ধরনের শব্দ থাকে। থ্যাংক ইউ। তো আমার মনে হয় আমরা যেটা বুঝতে পেরেছি, দ্বন্দ্ব সমাস এতটাই সহজ, এটা নিয়ে বেশি কথা বলার কিছু নাই। যেমন দেখো এসএসসি পরীক্ষায় একটা প্রশ্ন এসেছে যে জোয়ার ভাটা কোন সমাসের উদাহরণ। স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা দ্বন্দ্ব সমাস। কেন দ্বন্দ্ব সমাস? জোয়ারের বিপরীত শব্দ ভাটা, হতে পারে এটা বিপরীত অর্থবোধক দ্বন্দ্ব সমাস, কিন্তু জোয়ারের সাথে ভাটার কি একটা সম্পর্ক আছে না? অর্থাৎ পূর্বপদ পরপদ দুটোর অর্থ সমানভাবে প্রাধান্য পেয়েছে, এই জন্য এটা দ্বন্দ্ব সমাস। ওহি নকুল, এটা দ্বন্দ্ব সমাস। কেন দ্বন্দ্ব সমাস? ওহি মানে সাপ, নকুল মানে বেজি। সাপের সাথে বেজির যদিও একটা বিরোধপূর্ণ সম্পর্ক, তারপরেও কিন্তু দুইটা শব্দের কিন্তু এখানে সমানভাবে গুরুত্ব পায়, প্রাধান্য পায়, সেই জন্য এটা দ্বন্দ্ব সমাস। জমা খরচ, এটা বোঝা যাচ্ছে যে এটা বিপরীতার্থক শব্দ, এই জন্য এটা হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। তো আমার মনে হয় এটা নিয়ে পড়ানোর কিছু নাই, তোমরা নিজেরাও বুঝতে পারছো। এরপরে আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে তৎপুরুষ সমাস। দ্বন্দ্ব সমাস আমরা খুব সহজে বুঝে গেলাম। আমার মনে হয় দ্বন্দ্ব সমাস যত সহজ, তারপরও আমরা বেশ সময় নিয়ে আলোচনা করেছি। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তৎপুরুষ সমাস।
প্রথম কথা হচ্ছে তৎপুরুষ সমাসে আমাদের একেবারে শুরুতেই যেটা মনে রাখতে হবে, যেটা আমি ক্লাসের শুরু থেকে বারবার বলছি, আজকের ক্লাসটা আমরা পুরোটাই করব পূর্বপদ এবং পরপদের উপর ভিত্তি করে। শুরুতে আমরা যেটা মনে রাখব সেটা হচ্ছে তৎপুরুষ সমাস এমন একটা সমাস যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পাবে। কোন পদের অর্থ প্রাধান্য পাবে? পরপদ। খুব মনোযোগ দিয়ে শোনো। মূল শব্দ ছিল দুঃখ প্রাপ্ত, তুমি ব্যাস বাক্য করেছো দুঃখকে প্রাপ্ত। মূল শব্দ ছিল রাজপথ, তুমি ব্যাস বাক্য করেছো পথের রাজা। এখন তুমি খুব মনোযোগ দিয়ে এটা খেয়াল করতে হবে, তা না হলে বোঝা যাবে না। এখানে কেউ যদি তোমাকে প্রশ্ন করে যে দুঃখকে প্রাপ্ত, এখানে পূর্বপদ কোনটা পরপদ কোনটা, তুমি বলতে পারবা না যে ভাইয়া এখানে দুঃখ হচ্ছে পূর্বপদ, প্রাপ্ত হচ্ছে পরপদ। শুধু এটা না, সবগুলো এই সবগুলো হচ্ছে পরপদ। এখন একটু নিজের কাছে নিজে প্রশ্ন করতে হবে, কিভাবে পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে? দুঃখপ্রাপ্ত শব্দটাকে ভাঙলাম দুঃখকে প্রাপ্ত। তোমরা হয়তো অনেকেই ভাববা যে ভাইয়া এখানে তো দুঃখকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। বিশ্বাস করো না, এখানে মূলত প্রাধান্য দেওয়া হচ্ছে বা গুরুত্ব দেওয়া হচ্ছে প্রাপ্তকে। আগে তো প্রাপ্ত মানে পাওয়া। জীবন শেষে তোমার কাছে কেউ একজন জিজ্ঞাসা করলো, তুমি কি এই জীবনে দুঃখ বেশি পেয়েছো না সুখ বেশি পেয়েছো? তাহলে আগে তো পাওয়া, তারপরে না সেটা দুঃখ বা সুখ, সেটা পরের ব্যাপার। আগে তো ভুলানো, তারপরে সে তুমি ছেলেকে ভুলালে না মেয়েকে ভুলালে না কাকে ভুলালো সেটা পরের ব্যাপার। আগে তো রাজা, সে পথের নাকি অন্য কোথাকার সেটা পরের ব্যাপার। আগে তো মৃত্যু, তারপরে সেই মৃত্যুটা অকালে হয়েছে নাকি কালে হয়েছে সেটা পরের ব্যাপার। সো ইয়াং লেডিস এন্ড জেন্টলম্যান, আপনাদেরকে এই বিষয়টা আগে বুঝতে হবে যে এখানে পরপদের অর্থ আসলে প্রাধান্য পেয়েছে কিনা। অবশ্যই অবশ্যই এখানে পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে, এবং পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে এবং পূর্বপদে বিভক্তির লোপ পেয়েছে। বিভক্তি বলতে কি বোঝায়? বিভক্তি বলতে বোঝানো হয় এই যে একটা শব্দের শেষে যেটা থাকে, দুঃখ ছিল মূল শব্দ, এর শেষে এই যে কে বিভক্তি যুক্ত হয়েছে। ছেলে ছিল মূল শব্দ, এর শেষে কে বিভক্তি যুক্ত হয়েছে। পথ ছিল মূল শব্দ, এর শেষে র বিভক্তি যুক্ত হয়েছে। অকাল ছিল মূল শব্দ, এর শেষে এ বিভক্তি যুক্ত হয়েছে। তাহলে এবার লক্ষ্য করে দেখেন তো তৎপুরুষ সমাসে কি হলো? পরপদের অর্থ প্রাধান্য পেল এবং পূর্বপদে বিভক্তি ছিল, এবং এই বিভক্তিটা লোপ পেয়ে এই যে মূল শব্দ হয়েছে দুঃখকে প্রাপ্ত, দেখেন এর মধ্যে কিন্তু কে বিভক্তি নেই। ছেলেকে ভুলানো, দেখেন ছেলে ভুলানো, এখানে দেখেন কে নেই। রাজপথ, পথের রাজা, এখানে যে র বিভক্তিটা ছিল এখানে দেখেন র বিভক্তি নেই। অকালে মৃত্যু, এখানে এ বিভক্তি ছিল, এখানে দেখেন এ বিভক্তি নাই। তার মানে বইয়ের কথার সাথে পুরোপুরি একমত, বিভক্তি লোপ পেয়েছে, অনুসর্গ লোপ পেয়েছে এবং পরপদের অর্থ প্রাধান্য পেয়ে তৎপুরুষ সমাস হয়েছে। এই জায়গা না বুঝলে পরবর্তী তৎপুরুষ সমাসের বিষয়টা বোঝা যাবে না। আপনারা অনেক ভাগ্যবান যে আপনাদের বইয়ে এইগুলো অনেক শর্টকাটে বোঝানো হয়েছে। আপনারা যদি এর আগের এডিশনের বইটা পড়েন বা দেখেন, দেখবেন তৎপুরুষ সমাস, বহুব্রী সমাস, কত ডিটেলস লেখা। আপনারা একদিক থেকে অনেক লাকি যে আপনাদের বইয়ের সমাসটা একেবারে শর্টকাটে বোঝানো হয়েছে আসলে। তবে আমি ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করব যে একেবারে শর্টকাটে এই ধরনের জিনিসগুলো আপনারা পরীক্ষার হলে পড়ে যাবেন না, কেননা এটা এমন একটা টপিক সমাস থেকে ক্লাস 9-10 থেকে শুরু করে বিসিএস পরীক্ষা বা বাংলাদেশের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সমাস থেকে কিন্তু যে কোনো সময় প্রশ্ন হতে পারে। এই জন্য এটা খুব সুন্দর করে বুঝতে হবে। যেমন তৎপুরুষ সমাসে এতক্ষণ কি বোঝালাম?
প্রথম কথা, পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে কিনা আমরা বুঝলাম। দ্বিতীয়ত কথা, পূর্বপদে বিভক্তি ছিল কিনা, বিভক্তি ছিল। তৃতীয় কথা, পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে মূল শব্দগুলো হয়েছে কিনা। 100% হয়েছে, সেই জন্য এটার নাম তৎপুরুষ সমাস। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে কি বলতে চাচ্ছে আপনাদের বই, সন্নিহিত অনুসর্গ লোপ পেয়ে তৎপুরুষ সমাস হয়। অনুসর্গ বলতে কি বোঝায় তাহলে আপনাকে একটুখানি বুঝতে হবে। অনুসর্গ হচ্ছে এমন শব্দ যে শব্দগুলো ছাড়া একটি বাক্য মূলত ভালো হয় না। সহজ কথায় মাথায় রাখেন, যে শব্দগুলো ছাড়া একটি অপূর্ণ বাক্য হয় সেটাই হচ্ছে অনুসর্গ। যেমন মধু মাখা, এই শব্দটার আপনি ব্যাস বাক্য করেছেন মধু দিয়ে মাখা। এখন আপনি একটু মনে মনে ভেবে দেখেন তো, এখানে যদি আমি দিয়ে শব্দটা ব্যবহার না করি তাহলে বাস্তবে আপনি বুঝতে পারবেন? পারবেন না। বিয়ে পাগলা, বিয়ের জন্য পাগলা, ভেরি ব্যাড, এত পাগল হওয়া ভালো না। যাই হোক, তাহলে এই যে জন্য শব্দটা যদি আমি এই বিয়ের এবং পাগলা শব্দের মধ্যে না দিতাম তাহলে কি আসলে এটা বোঝা যেত? কোনোভাবেই কিন্তু বোঝা যেত না। তাহলে অনুসর্গ বলতে কি বোঝায় ভাই? একাধিক শব্দের মধ্যে যে শব্দটা বসে ওই বাক্যের অর্থ প্রকাশে সহায়তা করে সেটাই হচ্ছে অনুসর্গ। আর এবার বলছে তৎপুরুষ সমাসে অনেক সময় কি হয়, অনুসর্গ লোপ পেয়ে। লোপ পেয়ে মানে কি, একটু আগে বুঝে আসছিলাম অলুক দ্বন্দ্ব সমাসে। লোপ পাওয়া মানে কমে যাওয়া, হ্রাস পাওয়া। অর্থাৎ তৎপুরুষ সমাসে অনুসর্গ লোপ পেয়ে অনেক সময় তৎপুরুষ সমাস হয়। মধু দিয়ে মাখা, দেখেন মূল শব্দে মধু আছে, ব্যাস বাক্যেও মধু আছে, মাখা আছে, মাখা আছে, দিয়ে অনুসর্গ নাই। মূল শব্দে বিয়ে ছিল, ব্যাস বাক্যেও বিয়ে আছে। মূল শব্দে পাগলা ছিল, ব্যাস বাক্যেও পাগলা আছে। কিন্তু এই যে দিয়ে জন্য জন্য এই অনুসর্গগুলো কিন্তু মূল শব্দে নেই। এই জন্য বলতে যাচ্ছে অনুসর্গ লোপ পেয়ে বা অনুসর্গ বাদ দিয়েও কিন্তু তৎপুরুষ সমাস হয়। আমি বোঝাতে পেরেছি? থ্যাংক ইউ। এরপরে সেই অলুক দ্বন্দ্বের মতো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, অলুক তৎপুরুষ। আমি অলুক দ্বন্দ্বের সময় বলেছিলাম অলুক শব্দের অর্থ কি? যেটা লোপ পায় না, যেটা হ্রাস পায় না, কমে না, সেটাই হচ্ছে অলুক সমাস। এইবার কথা হচ্ছে যে ভাই আগের ওইটা অলুক দ্বন্দ্ব আর এটা অলুক তৎপুরুষ, আমি কি করে বুঝবো? এটা বোঝার জন্য আপনাকে শুরুর কথা শুনতে হবে তৎপুরুষ সমাসে। আপনাকে আগে তো এটা মাথায় রাখতে হবে যে তৎপুরুষ সমাসের মূল কথা কি ছিল? পরপদের অর্থ প্রাধান্য। গরুর গাড়ি, আপনাকে এইটুকু তো আগে কমন সেন্সে বুঝতে হবে রে ভাই। আগে তো গাড়ি, তারপরে সেটা গরুর নাকি ভেড়ার নাকি মহিষের সেটা পরের ব্যাপার। আগে তো তোমাকে ভাজতে হবে, সেটা তেল দিয়ে ভাজবা নাকি ঘি দিয়ে ভাজবা সেটা পরের ব্যাপার। তাহলে এইটা যে অলুক তৎপুরুষ সমাস আমি কি করে বুঝবো? আমি বুঝবো প্রথম শর্ত হচ্ছে পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে কিনা। 100% পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে, নাম্বার 1। নাম্বার 2, অলুক সমাসের মূল কথা কি? পূর্বপদ, মূল শব্দে যা ব্যাস বাক্যেও তাই। মূল শব্দে ছিল গরুর, ব্যাস বাক্যেও গরুর। মূল শব্দে ছিল গাড়ি, ব্যাস বাক্যেও গাড়ি। তাহলে দেখেন মূল শব্দ এবং ব্যাস বাক্যের মধ্যে কোনো কিছু লোপ পায়নি, কোনো কিছু হ্রাস পায়নি, কোনো কিছু কমেনি, সেই জন্য এটা অলুক তৎপুরুষ সমাস। মূল শব্দে ছিল তেলে, ব্যাস বাক্যেও তেলে। মূল শব্দে ছিল ভাজা, ব্যাস বাক্যেও ভাজা। তাহলে এত সহজ করে বুঝাই দিলাম, এরপরও যদি আপনার মাথায় না থাকে, অলুক তৎপুরুষ সমাসের মূল কথা পরপদের অর্থ প্রাধান্য পাবে এবং মূল শব্দ এবং ব্যাস বাক্যের মধ্যে কোনো কিছুর পরিবর্তন হবে না, কোনো কিছু হ্রাস পাবে না। এই জন্যে এইটার নাম
অলুক তৎপুরুষ সমাস। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর আপনাদের জন্য আমি এই একটা কাজ একটু স্পেশালি করেছি। আপনাদের বর্তমান বোর্ড থেকে প্রাপ্ত যে ব্যাকরণ বইটা, এই ব্যাকরণ বইয়ে কিন্তু বিভক্তি এইভাবে দেওয়া নেই। আমি এই বিভক্তিটা আপনাদের উদ্দেশ্যে স্লাইডে দিয়ে দিলাম। কেননা তৎপুরুষ সমাসে যদি প্রশ্ন বাস্তবে কঠিন হয়, তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নিচের কোনটা দ্বিতীয়া তৎপুরুষ, কোনটা ষষ্ঠী তৎপুরুষ, কোনটা সপ্তমী তৎপুরুষ। তো সেটার জন্যে শুরুতেই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আগে আপনি বেসিক জিনিসটা বোঝেন, তারপর এই বিভক্তিগুলো দয়া করে একটু ঠোঁটস্থ করে রাখবেন, ভবিষ্যতে যে কোনো সময় কাজে লাগতে পারে। কে রে এরে দ্বিতীয়া বিভক্তি, তৃতীয়া বিভক্তি হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক, চতুর্থী বিভক্তিও ঠিক তাই, দ্বিতীয়ার মতো। পঞ্চম বিভক্তি হচ্ছে হইতে থেকে চেয়ে, ষষ্ঠী বিভক্তি রয়ের, সপ্তম বিভক্তি হচ্ছে ইয়ে অন্তস্থ ইয় তে বা এতে। আপনাদের বইয়ে যেহেতু নাই, আমি বলছি না এখান থেকে প্রশ্ন হবে, তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটু পড়ে যাওয়া ভালো। যেমন পরীক্ষায় যদি প্রশ্ন অনেক বেশি কঠিন হয়, প্রশ্ন আসলো বই পড়া এটা কোন তৎপুরুষ সমাস, তাহলে আপনি বই পড়া এই শব্দটাকে তো ভাঙলেন, বইকে পড়া। এইবার প্রথম কথা, পড়া এটা পরপদ, পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে, এই জন্য এটা তৎপুরুষ সমাস। আর এইটা দ্বিতীয়া তৎপুরুষ কেন? এটা এই জন্য দ্বিতীয়া তৎপুরুষ, পূর্ব পদে বই শব্দের সাথে এখানে কে বিভক্তি ছিল। আর কে বিভক্তি কি? কে হচ্ছে সব সময় দ্বিতীয়া বিভক্তি, সেই জন্য এটা দ্বিতীয়া তৎপুরুষ সমাস। আবার বলছি, পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে, পূর্ব পদে দ্বিতীয়া বিভক্তি যুক্ত হয়েছে, এবং দ্বিতীয়া বিভক্তি যুক্ত হয়েছে এবং মূল শব্দে ওই দ্বিতীয়া বিভক্তির কোনো সম্পর্ক নাই। অর্থাৎ এক কথায় যদি আমি বলি, ইয়াং লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনারা যেটা মনে রাখবেন সেটা হচ্ছে পরপদের অর্থ তো তৎপুরুষ সমাসে প্রাধান্য পাবেই, এবং পূর্ব পদে যে বিভক্তি থাকবে ওইটা সেই তৎপুরুষ সমাস হবে। যেমন এইটা দ্বিতীয়া তৎপুরুষ কেন? পূর্ব পদে দ্বিতীয়া বিভক্তি ছিল। এইগুলো তৃতীয়া তৎপুরুষ কেন? এটা এই জন্য তৃতীয়া তৎপুরুষ, পূর্ব পদের সাথে তৃতীয়া বিভক্তি ছিল, আর তৃতীয়া বিভক্তি যুক্ত হওয়ার কারণে পূর্ব পদের সাথে এটা হয়ে গেছে তৃতীয়া তৎপুরুষ সমাস। সহজ কথা রে ভাই, এটা তোমাদের বইয়ে নেই, তারপরও আমি একটু দেখিয়ে দিলাম, যদি পরীক্ষায় অনেক বেশি কঠিন প্রশ্ন হয় এখান থেকে প্রশ্ন হতে পারে। তবে আমি ব্যক্তিগতভাবে চাই তোমাদের পরীক্ষার জন্য প্রশ্ন কঠিন না হয়। ঠিক আছে? তাহলে কি হলো দেখো, তৃতীয়া তৎপুরুষ বলো, চতুর্থী বলো, পঞ্চমী বলো, যাই বলো, সব হচ্ছে একই কথা, পরপদের অর্থ প্রাধান্য পাবে, আর পূর্ব পদে যে বিভক্তি থাকবে সেইটা সেই তৎপুরুষ সমাস হবে। শেষ। চা বাগান, চায়ের বাগান, বাগানের অর্থ পরপদ প্রাধান্য পেয়েছে, চায়ের সাথে র বিভক্তি যোগ হয়ে গেছে, আর যেখানে র এর বিভক্তি সেটা হয়ে গেল ষষ্ঠী তৎপুরুষ সমাস। ওকে, সপ্তমীও একই কথা, পরপদের অর্থ প্রাধান্য, পূর্ব পদে সপ্তমী বিভক্তি যুক্ত হয়েছে, সপ্তমী তৎপুরুষ হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ। আর এরপরে আর একটা আছে, আমি মোস্ট ইম্পর্টেন্ট বিধায় আপনাদের এখানে রেখেছি, সেটা হচ্ছে নং তৎপুরুষ সমাস বা নয় তৎপুরুষ সমাস, আপনারা যা পারেন বলেন। আপনাদের অত কিছু মনে রাখতে হবে না, আমি আপনাদের একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দিচ্ছি, খাতায় একটু লিখে রাখেন। লেখেন অ বা ব দিয়ে, অ বা ব দিয়ে কোনো শব্দ থাকলে সেটি হবে নং তৎপুরুষ।
আবার বলছি, অ বা ব দিয়ে কোনো শব্দ থাকলে সেটি হবে নং তৎপুরুষ সমাস। আগে লেখেন, আমি শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি। অ বা ব দিয়ে কোনো শব্দ যদি শুরু হয় সেটা হবে হচ্ছে নং তৎপুরুষ। যেমন অনাচার শব্দটা দেখেন তো অ দিয়ে হয়েছে কিনা, অনৈক্য শব্দটা অ দিয়ে শুরু হয়েছে কিনা, অকাতর শব্দটা অ দিয়ে শুরু হয়েছে কিনা। ব দিয়ে কয়েকটা শব্দ আমি বললাম, বেয়াদব, আমি বেশি বলছি না, আমি বললাম বেতার, দুঃখিত। তারপরে আমি বললাম বেহাল, কি বেহাল দশা, কথার কথা বললাম। তাহলে একটা জিনিস দেখো ভাই, আমি শর্টকাটে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। কোনো শব্দ যদি এরকম ব দিয়ে শুরু হয় বা ওয়া দিয়ে শুরু হয়, তোমরা চোখ বন্ধ করে সেটা নং তৎপুরুষ সমাস উত্তর করে আসবা। এবং এটার ব্যাস বাক্য দেখো আরো কত সহজ। ব্যাস বাক্যে সব সময় মনে রাখবা, যদি ওয়া বা ব দিয়ে যদি কখনো কোনো শব্দ আসে, ব্যাস বাক্য হবে সবসময় নয় দিয়ে। এই যে দেখো, ব্যাস বাক্যে নয়, আর এই মূল শব্দের বিপরীত শব্দটা নয়ের পরে লিখে দিবা। যেমন অনাচারের বিপরীত শব্দ আচার, অনৈক্যের বিপরীত শব্দ ঐক্য, অকাতরের বিপরীত শব্দ কাতর। বেয়াদব, আমি ব্যাস বাক্য লিখলাম প্রথমে নয়, আর বেয়াদবের বিপরীত শব্দ লিখে দিলাম আদব, হয়ে গেল। বেতার, ব দেখেই বুঝলাম নং তৎপুরুষ, প্রথমে নয় লিখলাম, তারপরে বেতারের বিপরীত শব্দ তার। বেহাল, নয় হাল, শেষ। তাহলে খুব মনোযোগ দিয়ে দেখো, একেবারে শর্টকাট টেকনিক। ভাইয়া কি বলছে, নং তৎপুরুষ সমাস বোঝার সবচেয়ে শর্টকাট টেকনিক হচ্ছে, প্রথম কথা, ওয়া বা ব দিয়ে মূল শব্দটা শুরু হয়েছে কিনা। অবশ্যই শুরু হয়েছে, 100% হয়েছে। তারপরে কি ভাইয়া বলছে যে ওয়া বা ন দিয়ে শুরু হবে, এবং ব্যাস বাক্য আমরা কিভাবে করব, প্রথমে নয় থাকবে আর এই মূল শব্দের বিপরীত শব্দটাই পরে থাকবে, হয়ে গেল। তবে আমি মনে করি যে এসএসসি পরীক্ষায় যে এইভাবে ডাইরেক্ট ব্যাস বাক্য তোমার কাছে নাও চাইতে পারে, সরাসরি একটা শব্দ দিয়ে তোমাকে বলবে এটা কোন সমাস। তো সেটার জন্য শর্টকাট টেকনিক শিখিয়ে দিলাম, যে ওয়া বা ব দিয়ে যদি কোনো শব্দ থাকে, তুমি চোখ বন্ধ করে সেটা নং তৎপুরুষ সমাস উত্তর করে আসবে। আশা করছি তোমার ভুল আর হবে না। তো চলো তাহলে দেখো, ঢাকা বোর্ড 2024 সালে এই প্রশ্নটা এসেছে যে রাজপথ কোন সমাস। আমরা কিন্তু আজকে যখন তৎপুরুষ সমাস আলোচনা করছিলাম, তখনই কিন্তু আমি এটা বলেছি যে রাজপথ এটা অবশ্যই ষষ্ঠী তৎপুরুষ সমাস। কেন ষষ্ঠী তৎপুরুষ সমাস? রাজপথ এর ব্যাস বাক্য হচ্ছে পথের রাজা। একটু আগে যখন আলোচনা করছিলাম তখন বলেছিলাম রাজা পরপদ, তাহলে পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে, এই জন্য এটা তৎপুরুষ সমাস হয়েছে। আর এখানে পূর্ব পদে পথের সাথে, পথ শব্দের সাথে র বিভক্তি যুক্ত হয়েছে, আর আমরা জানি র বা এর থাকলে সেটি হয় ষষ্ঠী বিভক্তি। আমি আজকে কিন্তু ভাই তোমাদের বিভক্তিটা এই জন্যই পড়িয়েছি, কেননা দেখো ঢাকা বোর্ড 2024 সালে এই প্রশ্নটা আসছে। তোমাদের সময় যে আসবে না এটা বলা যায় না, সে যে বোর্ডে আসুক, যে একটা শব্দ দিয়ে বললো এটা তৎপুরুষ সমাস হলে তুমি এমনি পারবা, কিন্তু যদি যখন বলবে যে এটা ষষ্ঠী নাকি তৃতীয়া নাকি চতুর্থী নাকি পঞ্চমী, তখন কিন্তু তোমার যদি বিভক্তিগুলো পড়া না থাকে, তখন কিন্তু ভাই তুমি উত্তর করে আসতে পারবা। আর এই জন্য ভাই তোমরা এত কঠিন কিছু পড়ো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, আর সেখানে বিভক্তি, এটা সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট লাগে যদি তুমি একটু মনোযোগ দিয়ে পড়ো। তাহলে কি হলো, পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে, এই জন্য এটা তৎপুরুষ সমাস। আর ভাইয়া কি বলছে, পূর্ব পদে যে বিভক্তি থাকবে সেটা সেই তৎপুরুষ সমাস। তো এখানে পূর্ব পদে পথের সাথে, মানে পথ শব্দের সাথে র বিভক্তি রয়েছে, আর র বা এর থাকলে সেটা হয় ষষ্ঠী বিভক্তি। তাহলে ষষ্ঠী বিভক্তি আছে আর পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে, তার মানে এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস হয়ে গেছে, শেষ। বুঝলে কিন্তু একেবারে সহজ, আর না বুঝলে অনেক কঠিন। দেখো কত সহজে আমরা করে ফেললাম।
দেখো তোমাদের বইয়ে কিন্তু বিভক্তি নাই সমাস টপিকের মধ্যে। আমি এটা কেন বুঝালাম, কেননা এটা যে কোনো সময় বোর্ডে এ ধরনের প্রশ্ন আসতে পারে। আর একবার তুমি একটু কষ্ট করে পড়ো, এমনি পারবা। দুঃখপ্রাপ্ত সমষ্টিপদটি কোন সমাসের উদাহরণ? দুঃখপ্রাপ্ত সমস্তপদটি কোন সমাসের উদাহরণ? আগে আমাকে বুঝতে হবে, এটার আমি ব্যাস বাক্য করলাম। দুঃখকে প্রাপ্ত। আমি একটু আগেই তোমাদেরকে বলছিলাম ভাই, যে আমি জীবনের শেষ পর্যায়ে যে কেউ আমাকে জিজ্ঞেস করলো তুমি বেশি কি পেয়েছো, সুখ নাকি দুঃখ? বাবা আগে তো আমি পেয়েছি, আমি যদি বেঁচেই না থাকতাম তাহলে সুখ ও দুঃখ কিছুই তো পেতাম না। আগে তো প্রাপ্ত, অর্থাৎ পরপদের অর্থ এখানে প্রাধান্য পেয়েছে কিনা, আগে এটা গুরুত্বপূর্ণ কথা। তাহলে দুঃখপ্রাপ্ত শব্দটাকে ব্যাস বাক্য করলাম, দুঃখকে প্রাপ্ত। আমি দেখলাম এখানে প্রাপ্ত শব্দের অর্থ প্রাধান্য পেয়েছে, গুরুত্ব পেয়েছে, তাহলে এটা তৎপুরুষ সমাস। এইবার এটা কেন দ্বিতীয় তৎপুরুষ? কেননা আমি জানি যে কে, রে, এরে এটা হচ্ছে দ্বিতীয়া বিভক্তি। আর যেখানে দ্বিতীয়া বিভক্তি পূর্ব পদে থাকবে এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে, সেটা হবে হচ্ছে কি হবে? সেটা হবে দ্বিতীয়া তৎপুরুষ সমাস। আমি কি বোঝাতে পেরেছি? নেক্সট কোশ্চেন, রাজপুত্র কোন তৎপুরুষ সমাস? অবশ্যই ষষ্ঠী তৎপুরুষ সমাস। কেননা রাজপুত্রের ব্যাস বাক্য কি? রাজার পুত্র। তাহলে এখানে র, এটা কি কথা ছিল? র হচ্ছে ষষ্ঠী বিভক্তি, আর ষষ্ঠী বিভক্তি আছে পূর্ব পদে, আর অবশ্যই অবশ্যই এখানে পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে। আগে তো পুত্র, তারপরে না সেই পুত্রটা রাজার নাকি প্রজার সেটা পরের ব্যাপার। তাহলে পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে, পূর্ব পদে র বা ষষ্ঠী বিভক্তি রয়েছে, এই জন্য এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো। তো যাই হোক, আমরা দেখতে দেখতে তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করে ফেললাম। এখন আমরা সমাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সমাসটা আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা হচ্ছে কর্মধারয় সমাস। অনেকে আমার কাছে জিজ্ঞাসা করে যে ভাইয়া আমি তো সমাসে একটু আমার কঠিন লাগে, আপনি অন্তত আমাকে একটা সমাসের কথা বলেন যে সমাসটা পড়ে গেলে পরীক্ষায় অন্তত আমি একটা প্রশ্ন পাইলেও পাইতে পারি। আমি এক কথায় বলে দিই যে ভাই তোমার যদি সত্যি সমাস খুব কঠিন লাগে অন্তত কর্মধারায় সমাসটা একটু পড়ে যাও। তো আজকে আমরা খুব শর্টকাট টেকনিকের মাধ্যমে কর্মধারয় সমাসটা একটু বুঝবো, একটু পড়বো। চলো তাহলে আস্তে আস্তে কর্মধারয় সমাস শুরু করা যাক। ওকে, সো কর্মধারয় সমাসের একেবারেই প্রথম কথা হচ্ছে কি যেন? প্রথম কথা, কর্মধারয় সমাসের একেবারেই প্রথম কথা হচ্ছে এটা এমন একটা সমাস যেখানে পরপদের অর্থ প্রাধান্য পায়। দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমি কিন্তু সেই ক্লাসের শুরু থেকে এ পর্যন্ত বারবার 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 একটা কথা বলে আসছি যে পূর্বপদ আর পরপদ। এবং আমি কিন্তু ক্লাসের শুরু থেকে একটা কথা বলছি যে তোমরা যদি পূর্বপদ আর পরপদ এই কনসেপ্টটা ক্লিয়ার করতে পারো তাহলে সমাস অন্তত আমার কাছ থেকে অনেক সহজে তুমি শিখতে পারবা, জানতে পারবা। যেমন এর আগের সমাসগুলোতে দেখো বারবার বলতেছি পূর্বপদ পরপদ, একই কথা কর্মধারয় সমাসের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। তাহলে কর্মধারয় সমাসের একেবারেই মূল কথা, প্রধান কথা হচ্ছে যে এখানে পরপদের অর্থ প্রাধান্য পাবে। আচ্ছা, পরপদের অর্থ প্রাধান্য পাবে সেটা কেমন একটু দেখি তো। যেমন আমি বললাম যে সিদ্ধ যে আলু, আলু সিদ্ধ। এখন আলু তো আসলে ভাইয়ারা অনেকভাবে খাওয়া যায়, তাই না? আলু ভাজি করে খাওয়া যায়, আলু তরকারি করে খাওয়া যায়, আলু ভর্তা খাওয়া যায়, অর্থাৎ সিদ্ধ করে খাওয়া যায়। এখন আগে তো তোমার আলুটা থাকতে হবে, তারপরে না তুমি সেটা সিদ্ধ করে খেলে নাকি ভাজি করে খেলে না অন্য কিছু করে খেলে সেটা পরের ব্যাপার। আগে তো তোমার জমিটা থাকতে হবে, তারপরে সেই জমিটা খাস জমি নাকি সরকারি জমি নাকি বেসরকারি জমি সেটা পরের ব্যাপার। আগে তো তোমার বাবা মাথাটা থাকতে হবে, তারপরে সেটা তোমার চুলওয়ালা মাথা নাকি টাক মাথা সেটা পরের ব্যাপার। তাহলে এই যে আমি এতক্ষণ ধরে একটা কথা বললাম যে
কর্মধারয় সমাসের প্রথম কথাই হচ্ছে যে পরপদের অর্থ প্রাধান্য পাবে। আমি বললাম মহান যে নবী, মহানবী, আগে তো নবী, তারপরে না তাকে বিশেষণে বিশেষায়িত করলাম যে তিনি মহান। পৃথিবীতে এ পর্যন্ত যত মহাপুরুষ এসেছেন তার মধ্যে মহানবী অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ধারণ করে আমাদের কাছে আছেন, আমাদের সামনে আছে। আমি বললাম নীল যে পদ্ম, নীল পদ্ম, তাহলে আগে তো পদ্ম, তারপরে না সেটা নীল নাকি লাল নাকি সবুজ সেটা পরের ব্যাপার। তাহলে আবারও বলছি যে কর্মধারয় সমাসের একেবারে মূল কথা হচ্ছে যে পরপদের অর্থ প্রাধান্য পাবে। আশা করছি কথাটা বুঝতে পেরেছো। আর আমি একটু আগে যেটা বলছিলাম যে সমাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু কর্মধারয় সমাস। পরীক্ষায় যে কোনো জায়গা থেকে প্রশ্ন হতে পারে, তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি কর্মধারয় সমাসটা তোমাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বোঝা উচিত, পড়া উচিত। এবার দেখো কর্মধারয় সমাসের কিছু শর্টকাট টেকনিক আছে। মনে করো পরীক্ষায় এমন প্রশ্ন আসে, অনেক সময় পরীক্ষায় এমসিকিউ টাইপের কোশ্চেন দেখা যায় যে নিচের কোনটি কর্মধারয় সমাস। পরীক্ষায় মনে করো যে 4টা অপশন দিয়ে তোমাকে জিজ্ঞাসা করছে যে নিচের কোনটি কর্মধারয় সমাস। তো এইটা বোঝার অনেকগুলো উপায় আছে, তার মধ্যে একটা শর্টকাট টেকনিক হচ্ছে কর্মধারয় সমাসের ঠিক মাঝে সবসময় এরকম যে দেখা যায়। দেখো এখানে যতগুলো তুমি দেখতে পাচ্ছ উদাহরণ দেওয়া হয়েছে, এর সবগুলোর মাঝে কিন্তু যে রয়েছে। তো তুমি মোটামুটিভাবে এই টেকনিকটা যদি মাথায় রাখো যে ভাইয়া একদিন বলেছিল যে কর্মধারয় সমাস এমন একটা সমাস যেটার ব্যাস বাক্যের মাঝে যে থাকে, তাহলে যে দেখেও কিন্তু অনেকটা কমন সেন্সে বোঝা যায় যে এটা একটি কর্মধারয় সমাস। তাহলে এবার দেখি আরেকটা বিষয়ের কাছে চলে যাই। আমরা কর্মধারয় সমাসের একেবারে বেসিক কথাটা বুঝলাম। এবার আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে দ্বিগু কর্মধারয় সমাস। দ্বিগু কর্মধারয় সমাস কাকে বলে? এটা খুবই সহজ। তোমরা অনেক ভাগ্যবান যে তোমাদের বইয়ে সমাসকে মূলত 4 ভাগে ভাগ করা হয়েছে। তোমরা যদি এর আগের এডিশনের বইটা দেখো, অর্থাৎ বোর্ড কর্তৃক প্রদত্ত এর আগের এডিশনের যে বইটা রয়েছে মনির চৌধুরী স্যারের লেখা, ওইখানে কিন্তু সমাস 6 প্রকারের ছিল এবং সেখানে এই দ্বিগু সমাসকে সম্পূর্ণ আলাদা একটা সমাস হিসেবে দেখানো হয়েছে। ওখানে কিন্তু দ্বিগু কর্মধারয় বলে কিছু নাই। তো যাই হোক, আসলে অনেক ব্যাকরণবিদ মনে করেন যে ওই দ্বিগু কর্মধারয় যা দ্বিগু সমাস তাই, এই জন্য আলাদা একটা সমাস না করে তোমার জন্য এক কর্মধারয় সমাসের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। জাস্ট মূল পার্থক্য এটা। কিন্তু সবচেয়ে সহজ কথা হচ্ছে কর্মধারয় এর মধ্যে দ্বিগু কর্মধারয় হচ্ছে সবচেয়ে সহজ। কেন সবচেয়ে সহজ জানো? এটা এই জন্যই সবচেয়ে সহজ যে দ্বিগু কর্মধারয় সমাসে সব সময় শব্দগুলো সংখ্যাবাচক শব্দ হয়। ত্রিফলা, 3টা ফলের সমাহার। চৌরাস্তা, চৌ বা 4 রাস্তার সমাহার। আমি বললাম শতাব্দী, শত অব্দের সমাহার। সমাহার মানে বোঝো তো? সমাহার মানে কিন্তু সমষ্টি, অর্থাৎ 100 বছর একসাথে মিলিত হয়ে কি হয়? শতাব্দী হয়। তারপরে আমি বললাম কি বললাম? আমি বললাম যে পঞ্চ নদের সমাহার। পঞ্চনদ। যাই হোক, এরকম অনেক উদাহরণ দেওয়া যায়, আমি বেশি উদাহরণ দিচ্ছি না। এই যে একটা জিনিস লক্ষ্য করে দেখো তো, এই যে 3, 4, শত, পঞ্চ বা 5, লক্ষ্য করে দেখো তো একটা জিনিস, যে দ্বিগু কর্মধারয় সমাসের একেবারে সবচেয়ে শর্টকাটে বোঝার উপায় হচ্ছে এটার মধ্যে কোনো না কোনো ভাবে একটা সংখ্যাবাচক শব্দ থাকবে এবং সেই সংখ্যাবাচক শব্দটা কোথায় হবে? পূর্ব পদে। দেখো তো পূর্ব পদের সংখ্যাবাচক শব্দ আছে কিনা? 3, 4, শত, পঞ্চ। তুমি যাই বলো, 3 তারে চৌরাস্তা বলো, ত্রিফলা বলো, শতাব্দী বলো, পঞ্চনদ বলো, পঞ্চবট বলো, যাই বলো, লক্ষ্য করে দেখবা সবগুলোর মধ্যে কেন জানি একটা সংখ্যাবাচক শব্দ রয়েছে। এবং দ্বিগু কর্মধারয় সমাস আমরা সবসময় মনে রাখবো যে ব্যাস বাক্য করলে এটার যে পূর্ব পদ রয়েছে এই পূর্ব পদে সবসময় সংখ্যাবাচক শব্দ হবে। তো আমার কাছে মনে হয় এটা আসলে অনেক সহজ
এবং দ্বিগু কর্মধারয় সমাস দ্বারা সবসময় একটা সমষ্টি বা একটা মিলন বোঝাবে। বুঝতে পেরেছো? দ্বিগু কর্মধারয় সমাস দ্বারা সবসময় একটা সমষ্টিবাচক শব্দকে বোঝানো হবে এবং সেই সমষ্টিবাচক শব্দটা হবে অবশ্যই সংখ্যাবাচক শব্দ, 3, 4, 5, 6 এই যা হয় হোক। তাহলে সহজ কথায় আমার মনে হয় দ্বিগু কর্মধারয় সমাসটা আমরা বুঝতে পেরেছি। এখন আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। মধ্যপদ লোপী কর্মধারয় সমাস এত কিছু বোঝার দরকার নেই। তুমি যদি এই শব্দটার অর্থ জানো যে মধ্যপদ লোপী এই শব্দটার অর্থ কি, তাহলে মধ্যপদ লোপী কর্মধারয় সমাস তুমি একেবারে চোখ বন্ধ করে পারবা। মধ্য মানে মাঝ, পদ মানে যে কোনো পদ বা একটা শব্দ, আর লোপ পাওয়া মানে কি, হ্রাস পাওয়া বা কমে যাওয়া। তাহলে মধ্যপদলোপী এই শব্দটার অর্থ কি, মাঝখানের পদ বা শব্দ লোপ পাওয়া বা কমে যাওয়া। তো কেমন মাঝখানের পদ লোপ পায়? যেমন মূল শব্দ ছিল ঘর জামাই, তো মূল শব্দকে তুমি ভাঙলে, ভেঙে দেখো তো লিখেছো ঘরে, তাও দেখো ঘরের গন্ধ আছে। জামাই দেখো লিখেছো জামাই, কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখো তো, এখানে এই যে আশ্রিত শব্দটা ছিল, এই আশ্রিত শব্দটা কি এখানে আছে? শব্দটা কিন্তু নাই। তার মানে মাঝখানের এই পদটা লোপ পেয়ে কিন্তু এই শব্দটা হয়েছে, সেই জন্য এটার নাম মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। তুমি বললে ঘি মাখানো ভাত, দেখো ব্যাস বাক্যে ঘি ছিল, মূল শব্দে ঘি আছে। ব্যাস বাক্যে ভাত ছিল, মূল শব্দে ভাত আছে। শুধু মূল শব্দে ব্যাস বাক্যে মাখানো ছিল, মূল শব্দে মাখানো নাই। তার মানে মাঝখানের পদ লোপ পেয়ে যে সমাস হয় সেটার নাম মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। এবং আরেকটা কথা কিন্তু আপনাকে আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি, কর্মধারয় সমাসে যে পরপদের অর্থ প্রাধান্য পাবে এটার প্রমাণ কিন্তু আপনি প্রত্যেকটা কর্মধারয় সমাসে কিন্তু পাবেন। যেমন এইটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস, ঠিক আছে, তার আগে বড় প্রমাণ হচ্ছে এটি কর্মধারয় সমাস। কেন কর্মধারয় সমাস? এই যে এখানে ভাত পরপদ এটার অর্থ প্রাধান্য পেয়েছে, ঘড়ি পরপদ এটার অর্থ প্রাধান্য পেয়েছে, জামাই পরপদ এটার অর্থ প্রাধান্য পেয়েছে। তাহলে আগে এটা কর্মধারয় সমাস, তারপর আমি বুঝলাম যে মাঝখানে পদ লোপ পেয়েছে, তার মানে এটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ক্লিয়ার? থ্যাংক ইউ। এর থেকেও সহজ আসলে কিছু নাই। এখন আমরা যেখানে চলে যাব সেটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস। সত্যি কথা বলতে যে কথাটা শুরুতে একটু আগে বলছিলাম যে কর্মধারয় সমাস হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এখন অনেস্টলি বলতে গেলে এই দুইটার মধ্যে অর্থাৎ কর্মধারয় সমাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে উপমান এবং উপমিত কর্মধারয় সমাস। তো আমরা আজকে এই বিষয়টা হচ্ছে একেবারেই সুন্দর একটা টেকনিকের মাধ্যমে আমরা শিখব। আর যদি সত্যিকার অর্থে শিখতে চাই তাহলে আমি কিছু শর্টকাট টেকনিক শিখিয়ে দিচ্ছি, আপনি আগে সেটা ভালোভাবে বোঝেন, তারপরে পারলে খাতায় একটু লিখে রাখেন। আমরা সুন্দর করে কিছু শর্টকাট টেকনিকের মাধ্যমে বুঝবো যে উপমান এবং উপমিত কর্মধারয় সমাসটা কত সহজে বোঝা যায়। প্রথম কথা হচ্ছে উপমান কর্মধারয় সমাস বোঝার একেবারে প্রথম শর্টকাট টেকনিক হচ্ছে সাধারণ ধর্ম থাকবে। খুবই গুরুত্বপূর্ণ কথা, কিন্তু তুমি যদি উপমান বুঝতে পারো তাহলে উপমিত এমনি বুঝতে পারবা, সেই জন্য মনোযোগ দিয়ে শোনো। প্রথম কথা হচ্ছে সাধারণ ধর্ম থাকবে। এই ধর্ম বলতে কি? এই ধর্ম মানে যে ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম বা পৃথিবীর অন্য ধর্ম তা কিন্তু না। ওগুলো একটা একটা বিশ্বাস, যে যার বিশ্বাস নিয়ে থাকুক, এটা আমাদের দরকার নেই আপাতত। আমাদের এই ধর্ম মানে হচ্ছে সাধারণ রীতি, সাধারণ নীতি। সাধারণ রীতিনীতিকেই আমরা বলতে পারি একটা ধর্ম। যেমন আমি যদি বলি যে পানির ধর্ম কি? পানির ধর্ম হচ্ছে যে সবসময় পানির অনেকগুলো ধর্ম বা বৈশিষ্ট্য রয়েছে, তবে তার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে সবসময় সে সাধারণত উঁচু জায়গা থেকে নিচু জায়গায় যায়।
এটা তার একটা বড় বৈশিষ্ট্য বা রীতি বা নীতি। তাহলে উপমান কর্মধারয় সমাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে তার একটা সাধারণ ধর্ম বা রীতিনীতি থাকবে। সেই সাধারণ রীতিনীতিটা কেমন? কাজল কালো। লক্ষ্য করে দেখো তো, জীবনে এ পর্যন্ত দেখেছো আমাদের মায়েরা, বোনেরা তারা কাজল পরে। কাজলের অনেক রং আজকাল হয়, কিন্তু কাজলের মূল রং কি? কালো। তাহলে দেখো তো, এই কাজল কালো শব্দটার সাথে এই কাজলের সাথে কালো এখানে একটা সাধারণ ধর্ম বিরাজ করছে কিনা, বা সাধারণ এটাই রীতি কিনা, এটাই নীতি কিনা? কাজলের রং কালো হবে, এটাই কাজলের ধর্ম। তারপরে আমি বললাম অরুণের ন্যায় রাঙা। কি বললাম? অরুণের ন্যায় রাঙা। অরুণ রাঙা। অরুণের ন্যায় রাঙা। অরুণ রাঙা। এখন অরুণ মানে কি বলতে পারেন? অরুণ মানে কি? অরুণ মানে হচ্ছে সূর্য। আর রাঙা মানে কি? আমরা সবাই জানি রাঙা মানে লাল। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো তো, সূর্যের একেবারে সাধারণ একটা ধর্ম না, বা সাধারণ একটা রীতি না যে তার রং লাল। তাহলে দেখো, অরুণ রাঙার শব্দটার মধ্যে কিন্তু অরুণ বা সূর্যের একটা সাধারণ ধর্ম, সাধারণ বৈশিষ্ট্য কিন্তু এখানে প্রকাশিত হয়েছে। সেই জন্যে আমরা এটাকে বলছি এটি হচ্ছে একটি উপমান কর্মধারয় সমাস। আশা করছি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরে এখানে আপনার বইয়ের থেকে এক্সাম্পলটা আমি নিয়েছি যে শসের মতো ব্যস্ত। এটা দেখলে আপনার কেমন যেন একটি মানে এই শব্দটার অর্থ বোঝেন না তো, এই জন্য আপনার কাছে একটু কঠিন লাগে। আপনি মনে রাখবেন, শস মানে হচ্ছে খরগোশ। জীবনে খরগোশ দেখেছেন কিনা জানি না, তবে যদি কখনো দেখে থাকেন দেখবেন যে খরগোশ সবসময় একটা মানে ও যাই করুক না কেন, খাওয়া দাওয়া করুক, খেলাধুলা করুক বা দুষ্টামি করুক, যাই করুক, খরগোশ দেখবে সব সময় একটা ব্যস্ত ব্যস্ত ভাবে থাকে। অর্থাৎ শশব্যস্ত বলতে বোঝানো হচ্ছে খরগোশের মতো ব্যস্ত। তাহলে এই শশব্যস্ত শব্দটার মধ্যেও কিন্তু খরগোশের যে একটা সাধারণ ধর্ম সেটা কিন্তু নিহিত রয়েছে। তাহলে উপমান কর্মধারয় সমাস আমরা খুব সহজে কিভাবে বুঝবো? আমরা সহজে বুঝবো যে সাধারণ একটা রীতি, সাধারণ একটা নীতি বা সাধারণ বৈশিষ্ট্য থাকবে। যেমন কাজল এর রং কালো, খরগোশ সাধারণত ব্যস্ত থাকে, অরুণের মূল রং রাঙা বা লাল, এই জন্য অরুণ রাঙা। বুঝতে পেরেছ? থ্যাংক ইউ। আমি যদি আরো দুই একটা উদাহরণ দেই, বক ধার্মিক। বকের ন্যায় ধার্মিক। গজ মূর্খ। গজ মানে কিন্তু হাতি, জানো তো? গজ মূর্খ মানে হচ্ছে গজের ন্যায় মূর্খ। অর্থাৎ হাতিকে এখানে কল্পনা করা হচ্ছে অনেকটা মানে হাতি যদিও দেখতে অনেক বড় সড়ো, কিন্তু আসলে তার অত জ্ঞান বুদ্ধি না, এই জন্যে তাকে মূর্খের সাথে তুলনা করা হচ্ছে, গজ মূর্খ। বক ধার্মিক। বিড়াল তপস্বী, বিড়ালের ন্যায় তপস্বী। এগুলো অনেক কঠিন কঠিন শব্দ, এই জন্য আমি আর লিখছি না। তোমাকে জাস্ট আমি উপমান কর্মধারয় সমাসটা বোঝাতে চেয়েছি যে ভাই, এটার প্রথম কথা হচ্ছে যে এখানে একটা সাধারণ ধর্ম থাকবে, এবং তুমি লক্ষ্য করে দেখো তুমি কিন্তু এখানে সাধারণ ধর্ম পেয়ে গিয়েছো। ওকে, এরপরে যেটা আমরা একটু মনে রাখবো সেটা হচ্ছে পরীক্ষার হলে অনেক সময় মাথা ঠিক থাকে না, যে আসলে ভাই আমি তো কনফিউজড হয়ে যাচ্ছি। এটার একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি। আমরা মনে রাখবো উপমান কর্মধারয় সমাসে যে মূল শব্দটা থাকবে, ওই শব্দটাকে তুমি যদি একটু ভাঙতে পারো, লক্ষ্য করে দেখবা প্রথম শব্দটা থাকে বিশেষ্য,
পরের শব্দটা থাকে বিশেষণ। প্রথম শব্দটা কি থাকে? বিশেষ্য, আর পরবর্তী শব্দটা থাকে বিশেষণ। একটু খেয়াল করতে হবে, অরুণের ন্যায় রাঙা। কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে আলাদাভাবে, এই অরুণ এটা কোন পদ, তো তুমি বলতে পারবে না সূর্য, অবশ্যই এটা একটা বিশেষ্য পদ। আর কেউ যদি তোমার কাছে জিজ্ঞেস করে যে রাঙা এটা আলাদাভাবে কোন পদ, তুমি বলতে পারবা না যে অবশ্যই এটা বিশেষণ পদ। বিশেষণ পদ কাকে বলে? বিশেষের দোষ গুণ অবস্থা পরিমাপ পরিমাণ যে বোঝায় সেই তো বিশেষণ। তা অরুণের একটা গুণ এখানে প্রকাশ করছে না এই রাঙাটা, সেই জন্য এটা হচ্ছে বিশেষণ পদ। তাহলে আমি শর্টকাটে কি লিখতে পারি? যে বিশেষ্য এবং বিশেষণ মিলে কি হয়? উপমান কর্মধারয় সমাস হয়। কাজল এটাও বিশেষ্য, আর কালো এটা বিশেষণ। তাহলে বিশেষ্য বিশেষণ মিলে কি হয়ে গেল? উপমান কর্মধারয় সমাস হয়ে গেল। একইভাবে শশক, শশক মানে খরগোশ, অবশ্যই নাউন, ব্যস্ত অবশ্যই অ্যাডজেক্টিভ বা বিশেষণ, দুইটা মিলে হয়ে গেল। একইভাবে সব, তুমি যাই বলবা সব হচ্ছে উপমান কর্মধারয় সমাস। তো আমি আর বেশি উদাহরণ দিচ্ছি না, আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো। আর একটা শর্টকাট টেকনিক আছে, এটা আমি আমার মতো করেই বলি, অনেক সময় হয় হয় না। যদি পরীক্ষায়, বিশেষ করে তোমাদের এমসিকিউ টাইপের পরীক্ষায় প্রশ্নে আসে যে নিচের কোনটি উপমান কর্মধারয় সমাস, তোমরা একটা বিষয় মাথায় রাখবা, যদি ব্যাস বাক্যের মাঝে মত থাকে বা ন্যায় থাকে, এটা আমি লিখে দিলাম, কিন্তু এটা সব ক্ষেত্রে যে হয় তা না, তবে 95% ক্ষেত্রে হয়। সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় ব্যাস বাক্যের মাঝে, ব্যাস বাক্যের মাঝে কি থাকে? ন্যায় বা মত থাকে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু শর্টকাট টেকনিক, যে উপমান কর্মধারয় সমাস আমরা বুঝলাম। প্রথমে এটা সাধারণ ধর্ম থাকবে, তারপরে মূল শব্দটাকে যদি আমি একটু আলাদাভাবে ভেঙে ফেলি, মূল শব্দটায় প্রথম অংশটা থাকবে বিশেষ্য পদ, পরবর্তী অংশটা থাকবে বিশেষণ পদ। আর আরেকটা শর্টকাট, একটা ফাঁকি ঝুঁকি নিয়ম হচ্ছে ব্যাস বাক্যের মাঝে সাধারণত অনেক সময় ন্যায় বা মত থাকে। ঠিক আছে, ওকে। তাহলে এবার যেহেতু আমরা উপমান বুঝে গেলাম, এবার তাহলে আমরা খুব শর্টকাটে একটু উপমিত বোঝার চেষ্টা করি। এবং তুমি যদি বাস্তবে উপমানটা বুঝে থাকো, উপমিত খুব সহজে বুঝবা। প্রথম কথা হচ্ছে, উপমিত কর্মধারয় সমাসে সাধারণ ধর্ম থাকবে না। সাধারণ ধর্ম থাকে না। একটু আগে বলছিলাম না, এই ধর্ম মানে কি? এই ধর্ম মানে হচ্ছে রীতিনীতি। কেমন রীতিনীতি? এই যে দেখো রীতিনীতি। পুরুষ, তুমি হয়তো নিজেকে একটু বলবান ভাবতেই পারো, যে আমি হয়তো একটু বলবান মানুষ, কিন্তু তুমি যদি সিংহের সাথে তুলনা করো, তাহলে আমার মনে হয় তুমি মূর্খ ছাড়া কিছুই না। আর আমার মনে হয় পুরুষ এত মূর্খ হওয়ার কথা না, যদিও অনেক পুরুষ মূর্খ। তো যাই হোক, ওইসব এদিকে না যাই, মূল কথা হচ্ছে আমাদেরকে যেটা মনে রাখতে হবে, উপমিত কর্মধারয় সমাসে কোনো মূল শব্দটা বাস্তবসম্মত হবে না। সিংহ পুরুষ, বাস্তবে এটা কি কখনো বাস্তবসম্মত? কখনোই বাস্তবসম্মত না। অর্থাৎ সাধারণ রীতিনীতি কিন্তু এখানে দেখা যাচ্ছে না। আমি বললাম তোমার মুখটা একেবারে চাঁদের লাহান, কি সুন্দর, খুব ভালো কথা। এটা মানুষ তো একটু বেশি, মাঝে মাঝে একটু বেশি করে বলে, তা বললো আর কি, সমস্যা নেই। কিন্তু ভাই, তুমি যে মুখ তোমার সুন্দর, আসলে সৃষ্টিকর্তার সৃষ্টি প্রত্যেকটা ব্যক্তি সুন্দর, তোমার মুখও সুন্দর, কিন্তু তোমার সৌন্দর্যকে আমি তুলনা করছি চাঁদের সাথে, এটা সত্যি কথা বলতে একটু বেশি চাপাবাজি হয়ে গেল। আসলে চাঁদের যে এত সুন্দর সৌন্দর্য, তার সাথে পৃথিবীর কোনো মানুষের মুখেরই তুলনা করা আসলে উচিত না। তাহলে এই যে আমরা বলি চন্দ্রমুখ, এটা আসলে বলার তাই বলি, এটা গ্রহণযোগ্য বা বাস্তবসম্মত নয়। তাহলে প্রথম কথা হচ্ছে, আমাদেরকে যেটা মনে রাখতে হবে, উপমিত কর্মধারয় সমাসে মূল শব্দটা দেখে আমাদের বুঝতে হবে যে এটি বাস্তবে বাস্তবসম্মত নয়। এই আমরা বলার তাই বলি আর কি, এটার সাথে কোনো বাস্তবের সম্পর্ক নেই। তাহলে উপমিত কর্মধারয় সমাসে সাধারণ ধর্ম থাকে না। এই যে তুমি দেখো, লক্ষ্য করে তুমি নিজে বুঝতে পারবে
এটার মধ্যে কোনো সাধারণ ধর্ম নাই, এটার মধ্যে সাধারণ ধর্ম নাই, এটার মধ্যেও সাধারণ ধর্ম। ওকে, থ্যাংক ইউ। এবার যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমি পরীক্ষার হলে কনফিউজড হয়ে গেছি, পারছি না, তখন কি করব? ওই যে ভাইয়া একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দিয়েছে যে উপমিত কর্মধারায় সমাসে যে দুইটা শব্দ থাকবে ওইটাকে যদি একটু আমরা আলাদা আলাদাভাবে ভেঙে দিই তাহলে আমরা বলতে পারি, আমরা দেখতে পারি যে দুইটা শব্দই বিশেষ্য পদ সাধারণত হয়ে থাকে। লক্ষ্য করে দেখো, সিংহ পুরুষ, তুমি সিংহটাকে আলাদাভাবে ভেঙে ফেলো, এটা অবশ্যই বিশেষ্য পদ, আমি শর্টকাটে লিখলাম নাউন। পুরুষ, এটাও কিন্তু আমি শর্টকাটে লিখলাম নাউন। তাহলে কি হলো? নাউন প্লাস নাউন বা বিশেষ্য প্লাস বিশেষ্য হয়ে গেল কে? উপমিত কর্মধারয় সমাস। চন্দ্র, আলাদাভাবে এটি একটি নাউন। মুখ, এটাও আলাদাভাবে একটি নাউন। তাহলে নাউন প্লাস নাউন হয়ে গেল উপমিত কর্মধারয় সমাস। পদ্ম, আখি, পদ্ম আলাদাভাবে নাউন, আখি বা চোখ এটা আলাদাভাবে নাউন বা বিশেষ্য পদ। তাহলে দুইটা মিলে কি হলো? বিশেষ্য এবং বিশেষ্য মিলিত হয়ে গেল উপমিত কর্মধারয় সমাস। আর আমার আরেকটা শর্টকাট টেকনিক, এটা ফাঁকিঝুঁকি টেকনিক, তারপরও আমি দেখছি অনেক সময় কাজে লাগে। আমি তো একাডেমিক থেকে শুরু করে বিসিএস পরীক্ষা পর্যন্ত এই শর্টকাট টেকনিক দিয়ে উত্তর করে আসছি। সাধারণত দেখা যায় যে কি দেখা যায়, ব্যাস বাক্যের শেষে ন্যায় বা মত থাকে। ব্যাস বাক্যের শেষে কি থাকে? ন্যায় বা মত থাকে। দেখো তুমি যতগুলো দেখবা সবগুলো লক্ষ্য করে দেখবা ব্যাস বাক্যের ঠিক শেষের দিকে পুরুষ সিংহের ন্যায়, মুখ চন্দ্রের ন্যায়, আখি পদ্মের ন্যায়, যাই বলবা সব হচ্ছে কি ন্যায় শব্দটা দেখা যায় যে ব্যাস বাক্যের শেষের দিকে থাকে। এই জন্যে আমরা এটাকে বলছি উপমিত কর্মধারয় সমাস। আশা করছি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ। তাহলে আমরা উপমান বুঝলাম, উপমিত বুঝলাম এবং খুব শর্টকাট টেকনিকের মাধ্যমে বুঝলাম। এবার আমরা যেটা বুঝবো সেটা আরো সহজ, সেটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসের এখান থেকেও কিন্তু এসএসসি পরীক্ষা আমরা অনেকবার প্রশ্ন আসতে দেখেছি, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাও প্রশ্ন আসতে দেখেছি, কিন্তু খুবই সহজ। রূপক কর্মধারয় সমাসের সবচেয়ে বড় কথা হচ্ছে যে ঘুরে ফিরে দুই তিনটা উদাহরণ আছে, দুই তিনটা উদাহরণই মনে রাখবা। বিষাদ সিন্ধু, মন মাঝি, তারপরে দেখা যায় ভব নদী, ভব নদী, তারপরে মনে করো যে আনন্দ আশ্রম, আরো আছে কিন্তু এসএসসি লেভেলে আমি মনে করি এর বেশি দরকার নেই। সেটা কিরকম? প্রথম কথা হচ্ছে এই রূপক কর্মধারয় সমাসের মূল কথা হচ্ছে একটা কল্পনা, কিছু কল্পনা জাতীয় কিছু বোঝানো হয়। কেমন? মন মাঝি তোর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না। তোমার মনকে তুলনা করা হয়েছে মাঝির সাথে। এটা কি আসলে কখনো বাস্তবে সম্ভব? এটা জাস্ট একটা কল্পনা ছাড়া কিছুই না। যে তুমি যে কোনো কারণেই মাঝিকে, অর্থাৎ মাঝি চেনো তো, যিনি নৌকা চালায়, ওই মাঝির সাথে তোমার মনকে তুলনা করছো। এটা বাস্তবে কখনোই গ্রহণযোগ্য নয়, সম্ভব নয়। আজকে তোমার কোনো না কোনো কারণে মনটা অনেক খারাপ হয়ে আছে, তার মানে তোমার মনটা বিষাদে ভরপুর। এখন এই বিষাদকে তুমি তুলনা করছো এটা সিন্ধু নদীর সাথে। সিন্ধু যে শুধু একটা নদী তা না, সিন্ধু একটা প্রদেশও বটে, পাকিস্তানের সিন্ধু প্রদেশ। তাহলে তোমার বিষাদকে তুমি সিন্ধুর সাথে তুলনা করে এটা কল্পনা করলে, আনন্দকে তুলনা করেছো আশ্রমের সাথে, কল্পনা করলে, ভবরূপ নদী, ভব নদী, এটা তুলনা করেছো এবং কল্পনা করেছো। আর এই কল্পনার আশ্রয় নিয়ে যে শব্দগুলো আমরা করি সেটা হচ্ছে সবই রূপক কর্মধারয় সমাস। বুঝতে পেরেছো? এবং রূপক কর্মধারয় সমাসের সবচেয়ে আমি যেটা মনে করি যে সবচেয়ে সহজ কথা হচ্ছে এখানে ঘুরে ফিরে এই দুই তিনটা উদাহরণ, বিষাদ সিন্ধু, মন মাঝি, এই যে ভব নদী বললাম, আনন্দ আশ্রম বললাম, আরো দুই একটা আছে এরকমই যে ঘুরে ফিরে।
এর বেশি আসলে দরকার হয় না। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কিন্তু দেখতে দেখতে মোটামুটি কর্মধারয় সমাসটা বুঝে গেলাম। তারপরও আমি দুই একটা প্রশ্ন একটু তোমাদেরকে দেখাচ্ছি, যে বিভিন্ন বোর্ড পরীক্ষা আসা প্রশ্ন। দেখো, বরিশাল বোর্ড 2024 সালে আসা প্রশ্ন একটা, যে নিচের কোনটি দ্বিগু কর্মধারয় সমাসের উদাহরণ। দেখো, দ্বিগু কর্মধারয় সমাস আমি বলেছিলাম না, যে কি বলেছিলাম, চৌরাস্তা, চারটা রাস্তার সমাহার বা মিলন। পূর্ব পদে সংখ্যাবাচক শব্দ থাকবে এবং মূল শব্দটা দ্বারা সমষ্টি বোঝাবে। এদিক থেকে একটা রাস্তা, এদিক থেকে একটা রাস্তা, এই যে মাঝখানে এটা মিলিত হয়েছে বা সম্মিলন ঘটেছে বা সমাহার ঘটেছে, এই জন্য এটা হচ্ছে দ্বিগু কর্মধারয় সমাস। যার সঙ্গে তুলনা করা হয় তাকে বলে উপমান। এটা আমাদের লাগছে না, কেননা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন খুব কমই দেখা যায়। উপমিত কর্মধারয় সমাস কোনটি? দেখো, এটা সরাসরি বই থেকে এসেছে, এবং আমরা যখন বইটা প্র্যাকটিস করছিলাম, পড়ছিলাম, আমরা দেখেছি যে আমি একটু আগে বলছিলাম যে তোমার মুখ অনেক সুন্দর, কিন্তু তাই বলে বাবা তুমি তাকে চাঁদের সাথে দয়া করে তুলনা করো। তাহলে চন্দ্রমুখ হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। এবং তোমরা শুনে অবাক হয়ে যাবে, এই প্রশ্নটা এসএসসি লেভেল থেকে একেবারে বিসিএস পরীক্ষা পর্যন্ত গত 10 বছরে একাধিকবার এসেছে, যে চন্দ্রমুখ কোন সমাস। ঠিক আছে, এবং চন্দ্রমুখের ব্যাস বাক্যটা আমি লিখে দিচ্ছি, মুখ চন্দ্রের ন্যায়। এটাও কিন্তু অনেক বইয়ে ভুল লেখা আছে, মনে যেন থাকে। ঠিক আছে, মুখ চন্দ্রের ন্যায় হয়ে যাবে চন্দ্রমুখ। ওকে, তো আমরা দেখতে দেখতে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সমাস। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কি ছিল? কর্মধারয় সমাস। আমরা কিন্তু কর্মধারয় সমাসটা মোটামুটি ভাবে বুঝতে পেরেছি বলে আমি মনে করি। এবং আমি বারবারই একটা কথা তোমাদের বলি, যে দেখো, একটা ক্লাস থেকে তুমি যদি 60% বা 70% বুঝতে পারো, আমি মনে করি ইটস মোর দ্যান এনাফ। তুমি ক্লাসটা দেখো, ক্লাসটা করো, তারপরে তুমি নিজে বাসায় একটু সময় দাও। এই যেমন কর্মধারয় সমাসটা আমি বুঝিয়ে দিলাম, এবার তুমি একটু নিজে যখন বাসায় পড়ার টেবিলে কর্মধারয় সমাসটায় তুমি যাবে, সমাস টপিকটায় যাবে, একটু সুন্দর করে মনোযোগ দিয়ে ধীরে ধীরে পড়বা, দেখবা সব কিছু বুঝে যাচ্ছ। তো এই জন্যে একটু সময় দিতে হবে ভাই। তুমি যদি ধরে নাও যে একেবারেই খুব সহজ, আগের কালে মানুষ বলতো সমাজ শিখতে 6 মাস লাগে, তো 6 মাস না লাগুক বাবা, তোমার তো 2টা ঘন্টা সময় এখানে দিতে হবে। তুমি যদি 2টা ঘন্টা সময় না দাও ভাইয়া, তাহলে বিশ্বাস করো মাথায় এগুলো আন্দাজে উত্তর করা যাবে। আমার বিশ্বাস তোমরা সবাই পারবা, একটু বাসায় প্র্যাকটিস করবে, একটু দেখবা বইটা। এরপরে আমরা যেটা নিয়ে এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। দেখো, এতক্ষণ ধরে সেই দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস নিয়ে এই যে এত কথা বলছি, প্রত্যেকটা কথা কি ছিল? যে পূর্বপদ পরপদ। এবং আমরা দেখলাম কোনোটার পরপদ প্রাধান্য পেয়েছে, কোনটার পূর্বপদ প্রাধান্য পেয়েছে, কোনোটার দুটো পদের অর্থে প্রাধান্য পেয়েছে। কিন্তু আমরা মনে রাখবো, বহুব্রীহি সমাস হচ্ছে এমন একটা সমাস যেখানে পূর্বপদ পরপদ কোনোটির অর্থ প্রাধান্য পাবে না। পূর্বপদ পরপদ কোনোটার অর্থই প্রাধান্য পাবে না বা গুরুত্ব পাবে না, অন্য যে কোনো আরেকটা অর্থ সে প্রকাশ করবে। এখন সে অন্য কি অর্থ প্রকাশ করবে, সে যা পারে করুক, কিন্তু একটা কথা ক্লিয়ার হলো, অন্য সমাসের মতো বহুব্রীহি সমাস আর যাই হোক, সে পূর্বপদ পরপদ কোনোটার অর্থে প্রাধান্য সে দিবে না, সে অন্য আর একটা অর্থ প্রদান করবে। যেমন দেখো, এখানে তোমাদের বইয়ে 2টা উদাহরণ দেওয়া আছে। বউ ভাত, বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠান। তুমি জীবনে 2-একটা বিয়ের প্রোগ্রামে তো গিয়েছো আশা করি। তো আমাদের বাঙালি সংস্কৃতিতে যে বউ ভাত হয়, বাস্তবে কি বউ নিজে ভাতটা মাখায় সে কি আমাদেরকে খাওয়ায় দেয়? কখনোই কিন্তু সে সেটা করে না। তার মানে কি, বউ ভাত এটা আমাদের একটা কালচারের অংশ। এটা মানুষের জীবনে, বিয়ে তো মানুষ বারবার করে না। তো যেভাবে হোক, বউকে ঘরে নিয়ে আসার পরে হাজব্যান্ড কি করে, তার নিকট আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী তাদেরকে নিয়ে একটু আয়োজন করে। এই তো এখানে বউ রান্নার বা বউ মাখিয়ে খাইয়ে দেওয়ার
এটার সাথে কিন্তু বহুবাদ শব্দটার কোনো সম্পর্ক নাই। লাঠালাঠি মানে হচ্ছে লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, এটার ব্যাসবাক্য। তো লাঠালাঠির মাধ্যমে আসলে দেখবে কি হয়, বাস্তবে যুদ্ধ কিন্তু হয় না। ওই মনে করো যে কোনো একটা গ্রামে বা কোনো একটা এলাকায় একটু ঝামেলা হয়েছে, ওই মানুষের মধ্যে একটু হানাহানি মারামারি হয়েছে, কিন্তু এর সাথে যুদ্ধ শব্দটা অ্যাটলিস্ট যায় না। তো এই জন্য যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, পূর্বপদ পরপদ কোনোটার অর্থ না বুঝিয়ে অন্য আর একটা অর্থ প্রকাশ করে, সেটাকে আমরা বলবো বহুব্রীহি সমাস। মনে থাকবে? থ্যাংক ইউ। এবার আমরা মনে রাখবো যে বহুব্রীহি সমাসের বেশ কয়েকটা শ্রেণীবিভাগ রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে সমানাধিকরণ বা সমানাধিকার বহুব্রীহি। সমানাধিকার বহুব্রীহিটা কি? এত কিছু বোঝার দরকার নাই, সহজ কথা হচ্ছে পূর্বপদ হবে বিশেষণ এবং পরপদ হবে বিশেষ্য, এই একটা কথা মনে রাখবা, আর কিচ্ছু না। যেমন আমরা কিন্তু এটার সাথে অনেকটা ওই উপমান বা উপমিত কর্মধারয় সমাসের একটু মিল পাচ্ছি, যদিও মিল না, বাট একটু গন্ধ খুঁজে পাওয়া যাচ্ছে। এখন পূর্বপদ হবে বিশেষণ আর পরপদ হবে বিশেষ্য। সেটা কেমন? একগুই একটা শব্দ, তুমি কি করলে, এটার ব্যাস বাক্য এক গোজার। এক এই শব্দটা কিন্তু বিশেষণ, এটা আপনাকে মাথায় রাখতে হবে। যে কোনো সংখ্যাবাচক শব্দ সাধারণত বিশেষণ হয়। আর গো, গো মানে জানো তো, গো মানে রাগ করা বা জেদ করে থাকা, তাহলে এই গো বা জেদ এটা বিশেষ্য পদ। লাল পাড় যে শাড়ির, এখানে লাল শব্দটা বিশেষণ, আর পাড়, পাড় বা শাড়ি যাই বলো না কেন, সাধারণত এটা বিশেষ্য পদ। আমাদের মায়েরা বোনেরা কি শাড়ি পরে না, শাড়ির নিচে যেরকম একটা বর্ডার থাকে ওটাই হচ্ছে পাড় বলা হয়। তাহলে দেখো, পূর্বপদ হয়েছে বিশেষণ আর পরপদ হয়েছে বিশেষ্য, এই দুইটা মিলে হয়ে গেল সমানাধিকার বহুব্রীহি। তাহলে আমি কি এখন শর্টকাটে লিখতে পারি না? আমি লিখতে পারি যে বিশেষণ প্লাস বিশেষ্য, যদি কখনো উদাহরণে আমরা এরকম দেখি, এই দুইটা মিলে হয়ে যাবে সমানাধিকার বহুব্রীহি। আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ। এরপরে যেটা রয়েছে সেটা কি? ব্যাধিকরণ বহুব্রীহি। এত কিছু বোঝার দরকার নাই, দুইটা পদই যদি বিশেষ্য হয়, গোপ একটা বিশেষ্য পদ, খেজুর একটা বিশেষ্য পদ, দুইটা পদ যদি কখনো আমরা বিশেষ্য দেখি, তখন এটা হয়ে যাবে কি হবে? ব্যাধিকরণ বহুব্রীহি। যেমন গোপ খেজুরে, ঠিক আছে, ওকে। আচ্ছা, তোমাদের একটা শর্টকাট টেকনিক বলে দিই, খাতায় লিখে রাখতে পারো। সাধারণত ব্যাস বাক্যের শেষে যার থাকলে, সাধারণত ব্যাস বাক্যের শেষে যার থাকলে বহুব্রীহি সমাস হয়। সাধারণত ব্যাস বাক্যের শেষে কি থাকে? ব্যাস বাক্যের শেষে যার শব্দটা থাকে। তোমার বই, তোমার গাইড বই বা যে কোনো বইয়ের তুমি প্র্যাকটিস করে দেখবা, বেশিরভাগ ক্ষেত্রে বহুব্রীহি সমাসে ব্যাস বাক্যের শেষের দিকে যে যার শব্দটা থাকে। এরপরে আমরা যেটা মনে রাখবো যে এটা পদলোপী, অর্থাৎ পদলোপী বহুব্রীহি সমাস। এই যে দেখো এখানে শর্টকাট অনেকটা, এই যে চিরণ দাতি, এখানে মূল শব্দে চিরণ ছিল, ব্যাস বাক্যে চিরণ আছে। মূল শব্দে দাঁতই ছিল, এখানে দাঁত আছে। কিন্তু দেখো এখানে মত শব্দটা নেই, যার শব্দটা মূল শব্দের মধ্যে নেই। এই জন্য মাঝখানের পদ লোপ পেয়ে যে সমাসটা হয় সেটা হচ্ছে পদলোপী বহুব্রীহি সমাস। তুমি কিন্তু এটার সাথে মধ্য পদলোপী কর্মধারয় সমাসের একটা গন্ধ খুঁজে পেতে পারো। মধ্য পদলোপী কর্মধারয় সমাসে মাঝখানে পদ লোপ পেয়ে যেমন হয়েছিল, ঠিক দেখো এটাও কিন্তু মধ্য পদলোপী বহুব্রীহি সমাস। হাতে খড়ি, মূল শব্দে হাতে ছিল, ব্যাস বাক্যেও হাতে, খড়ি ছিল মূল শব্দে, ব্যাস বাক্যেও খড়ি।
আর এই যেগুলো অতিরিক্ত আছে সেটা পদ লোপ পেয়েছে। এই লোপ পেয়ে যে সমাসটা হয় সেটা হচ্ছে পদলোপী বহুব্রীহি সমাস। অর্থাৎ আমরা বলতে পারি ব্যাস বাক্যের মাঝের এক বা একাধিক পদ লোপ পেয়ে যে সমাস হয় পদলোপী বহুব্রীহি সমাস। আর ব্যতিহার বহুব্রীহি তোমার এত কিছু বোঝার দরকার নেই। হাতাহাতি, কানাকানি, মারামারি, মনে করো আমি বললাম চুলা, চুলাচুলি বলা যায়। না, এটা হচ্ছে না খুব একটা। অর্থাৎ একটা কথা আমরা মনে রাখবো যে মূল শব্দের কে আমরা একটু ভেঙে দিব। মূল শব্দকে ভেঙে দেওয়ার পরে প্রথম অংশের সাথে যুক্ত হবে আ, মারা, মারি, আর শেষের অংশের সাথে যুক্ত হবে হচ্ছে রস্বই। আ এবং রস্বই মিলে হয়ে যাবে ব্যতিহার বহুব্রীহি সমাস। হাতাহাতি, এই যে দেখো আ, হাতি, এই হচ্ছে রস্বই, দুইটা মিলে হয়ে গেল ব্যতিহার বহুব্রীহি সমাস। কানাকানি, মারামারি, সব, অর্থাৎ মূল শব্দকে ভেঙে ফেলবা, প্রথম অংশের সাথে আ যুক্ত হবে এবং পরবর্তী অংশের শেষে যুক্ত হবে রস্বই, দুইটা মিলে হয়ে যাবে ব্যতিহার বহুব্রীহি সমাস। থ্যাংক ইউ। অলুক বহুব্রীহি কাকে বলে? অলুক বহুব্রীহি হচ্ছে অনেকটা অলুক দ্বন্দ্বের মতো। অলুক মানে কি? আমি বলেছিলাম অলুক শব্দটার অর্থ হচ্ছে যা লোপ পায় না। লোপ পাওয়া মানে কি? যা কমে না বা হ্রাস পায় না। যা লোপ পায় না মানে হচ্ছে যা কমে না বা হ্রাস পায় না। যেমন মূল শব্দে ছিল গায়ে, ব্যাস বাক্যেও গায়ে। মূল শব্দে ছিল পড়া ছিল, কিন্তু কি বলা যায় এখানে হয়েছে পড়ে, কিন্তু দেখা যাচ্ছে যে কোনো প্রকার লোপ পায়নি বা কমেনি, এই জন্য এটা অলুক বহুব্রীহি। মূল শব্দে ছিল কানে, ব্যাস বাক্যেও কানে। মূল শব্দে ছিল খাটো, ব্যাস বাক্যেও খাটো, দুইটা মিলে কি হলো? কানে খাটো। যাই হোক, এটা বিষয় না। অর্থাৎ বহুব্রীহি সমাসে সাধারণত দেখা যায় যে পূর্বপদের বিভক্তি অক্ষুণ্ণ থাকে। এখন এই বইয়ের কথাটা না বলে আমি বললাম যেটা, যে মূল শব্দে যা থাকে মোটামুটি ভাবে ব্যাস বাক্যেও তাই থাকে। মূল শব্দে যা থাকে ব্যাস বাক্যেও তাই থাকে। অর্থাৎ মূল শব্দ এবং ব্যাস বাক্যের মধ্যে কোনো কিছু লোপ পায় না বা কোনো কিছু কমে না, সেই জন্য আমরা এটাকে বলছি অলুক বহুব্রীহি সমাস। এরপরে যেটা রয়েছে সংখ্যাবাচক বহুব্রীহি, এই জায়গাটা আমি একটু সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে বুঝে থাকবেন। মনোযোগ দিয়ে এটা একটু বুঝে নেবেন, কেননা অনেক বই পুস্তকে অনেক টিচার কিন্তু আপনাকে এখানে অনেক ভুল তথ্য প্রদান করবেন। দেখেন, দ্বিগু কর্মধারয় আর সংখ্যাবাচক বহুব্রীহি অনেকে এক করে ফেলে, এইটা করা যাবে না। আমি যদি একটু আপনাকে দেখাই যে দ্বিগু কর্মধারয়, একটা উদাহরণ দেই, চৌরাস্তা, এদিক থেকে একটা রাস্তা, এদিক থেকে একটা রাস্তা এসেছে, দুইটা রাস্তার এখানে মিলন ঘটেছে, আর এই যে মিলন ঘটেছিল আপনি এটাকে বলেছিলেন চৌরাস্তা, অর্থাৎ চারটা রাস্তার সমাহার। তাহলে এই যে চারটা রাস্তার সমাহার, এটাই তো চৌরাস্তা, নাকি? কথা ঠিক আছে? তাহলে দ্বিগু কর্মধারয় সমাস হচ্ছে এমন সমাস, মনে আছে, যে যে কোনো সংখ্যাবাচক শব্দ বোঝাবে এবং সেটা দ্বারা সমষ্টি বোঝাবে। তাহলে এখন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া চতুর্ভুজ, এখানেও তো সংখ্যাবাচক শব্দ আছে, চারটা ভুজের সমাহার বা চার ভুজ যে ক্ষেত্রে। এইবার বিষয়টা আমি একটু বলে দিই, খুব ঠান্ডা মাথায় বোঝেন। আমি যদিও ম্যাথের টিচার না, আর ম্যাথেও যে খুব ভালো তাও না, তাও আমি এটুকু বুঝি, চারটা ভুজের সমাহার ঠিক আছে, কিন্তু এই চৌরাস্তা যেরকম চারটা রাস্তা, মানে দুইটা রাস্তা দুই দিক থেকে এসে একটা জায়গায় মিলন ঘটে,
সমষ্টি হয়, চতুর্ভুজের ক্ষেত্রে কিন্তু হয় না। চতুর্ভুজের চারটা বাহুই কিন্তু যেভাবে হোক একটার সাথে একটার কিন্তু কখনোই ওইভাবে কি বলা যায়, চারটা বাহুই চার রকম। সে তার তিনটা তার, এখান থেকে একটা তার এসেছে, এখান থেকে একটা তার এসেছে, এখান থেকে একটা তার এসেছে, এসে মনে করেন এটা একটা সেতার হয়েছে। দেখে মনে হয় তিনটা একেবারে একই জায়গায় মিলিত হয়েছে, কিন্তু বাস্তবে চৌরাস্তা যেরকম একেবারে একই জায়গায় মিলন ঘটে, একেবারে কানেক্টেড, সেতার চতুর্ভুজ আপনি দেখবেন ঠিক এইরকম একেবারে এক জায়গায় কিন্তু এটা কানেক্টেড হয় না। এই জন্য এটা সংখ্যাবাচক বহুব্রীহি। তে পায়া, তে পায়া মানে বোঝেন তো, মনে করেন গ্রামে বা অনেক জায়গায় যেয়ে দেখবেন যে তিনটা পায়া বিশিষ্ট একটা চেয়ার বা টেবিল, মনে করেন এই একটা পায়া, এই একটা পায়া, আবার মনে করেন এই একটা পায়া, এই তিনটার উপর মিলিত হয়ে তিনটার উপর ভর করে একটা শব্দ হয়েছে তে পায়া। আমি বললাম যে তে পায়া চেয়ার। তো একটু লক্ষ্য করে দেখবেন অনেক বাসায় এটা দেখা যায় যে তিন পায়া বিশিষ্ট একটা চেয়ার, কিন্তু ও কি একেবারে ওই পায়া তিনটে একসাথে মিলিত হয়েছে, যেমনটা চৌরাস্তার ক্ষেত্রে হয়েছিল। চৌরাস্তা তো বারবার বলছি, এখানে দেখো একেবারে একসাথে মিলিত হয়ে গেছে। কিন্তু তে পায়া, চতুর্ভুজ, সেতার এই শব্দগুলো কখনোই চৌরাস্তার মতো সম্মিলিতভাবে একসাথে এক জায়গায় একেবারে কানেক্টেড ওয়েতে মিলিত হয় না। এই জন্যে এটা সংখ্যাবাচক বহুব্রীহি, এটা দ্বিগু কর্মধারয় নয়। খুবই টেকনিক্যাল একটা জিনিস বুঝিয়ে দিলাম, আশা করছি একটু মনোযোগ দিয়ে শুনলে আপনি বুঝতে পারবেন। ভাই সোজা কথা, দ্বিগু কর্মধারয় সমাসে যাই হোক কানেক্টেড থাকবে, আর সংখ্যাবাচক বহুব্রীহিতে যেভাবে হোক সেখানে সংখ্যাবাচক শব্দ থাকবে, কিন্তু কানেক্টেড না, সমাহার না, সমষ্টি না, পরস্পর একটার সাথে একটা একেবারেই অঙ্গাঙ্গিভাবে জড়িত নয়। থ্যাংক ইউ। তাহলে আমরা দেখতে দেখতে হচ্ছে বহুব্রীহি সমাসটাও দেখে ফেললাম। এবার আমরা দুই একটা প্রশ্ন একটু দেখি, বোর্ডের প্রশ্ন, স্মার্ট দুই একটা প্রশ্ন। যেমন নিচের কোন শব্দটি ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ? ব্যতিহার বহুব্রীহি, এখানে ছোট্ট করে ভুল ইচ্ছা করে দেওয়া হচ্ছে, কেননা আমি আমার শর্টকাট টেকনিক শিখিয়ে দিয়েছিলাম যে আ এবং রস্বই দুইটা মিলে হয়ে যাবে ব্যতিহার বহুব্রীহি সমাস। তার মানে উত্তর এটা না, উত্তর হচ্ছে এটা। কেননা আমি বলেছিলাম যে কোনো শব্দকে আগে ভেঙে ফেলবা, হাতা আকার, হাতি, শেষে রস্বইকার, আ এবং রস্বই মিলে কি হয়ে যাবে, ব্যতিহার বহুব্রীহি হয়ে যাবে। সংখ্যাবাচক বহুব্রীহির উদাহরণ কোনটি? কুমিল্লা বোর্ডে এসেছে, দেখো একটু আগে আলোচনা করলাম চতুর্ভুজ, চতুর্ভুজ, সেতার, তেপায়া, চৌচালা কখনোই সংখ্যা দ্বিগু কর্মধারায় নয়, এটা সংখ্যাবাচক বহুব্রীহি। নিচের কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? এই যে সেতার, অনেক বইয়ে কিন্তু এটা লেখা আছে দ্বিগু কর্মধারয়। আজকের পর থেকে কিন্তু আপনি উত্তর করবেন না, মনে যেন থাকে। তাহলে ইয়াং লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনারা যদি একবার একটু চোখ বুলান যে দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ, কর্মধারয়, বহুব্রীহি সমাসে আমি এতক্ষণ ধরে যে আলোচনা করলাম যে কোনটায় কোন পদের অর্থ প্রাধান্য থাকে, একবার যদি আপনি একটু চোখ বুলান একেবারেই মাথার মধ্যে ঢুকে যাবে। এখানে একটা শব্দ দেখতে পাচ্ছেন, দশানন, দশ আনন যার, আনন মানে মাথা। পৃথিবীতে চারটা জাত মহাকাব্য রয়েছে, মনে রাখবেন, মহাভারত, রামায়ণ, ইলিয়াড এবং ওডিসি। এই রাবণ হচ্ছে রামায়ণের একটা চরিত্র, মনে থাকবে। এবং রামায়ণের ওই চরিত্র রাবণের 10টা মাথা ছিল, এই জন্যে দশানন বলতে রাবণকে বোঝানো হয়। এখন দশানন শব্দটা বহুব্রীহি সমাস কেন? দেখেন তো, যে
এখানে 10টা আনন যার, কোনো সুস্থ স্বাভাবিক মানুষের কি 10টা মাথা থাকে? বাস্তবে থাকে না, থাকার কথাও না। তো এখানে দশানন শব্দটা দ্বারা দেখো পূর্বপদ, পরপদ কোনোটার অর্থ না বুঝিয়ে এখানে কিন্তু বোঝানো হচ্ছে অন্য আরেকজন ব্যক্তিকে, রাবণকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, আমি বললাম, সরি কি বলছিলাম, হিন্দু ধর্মাবলম্বীরা অনেকে বিশ্বাস করে থাকেন যে রামায়ণ এবং মহাভারত এটা ধর্মীয় গ্রন্থ। এখন এটা ধর্মীয় গ্রন্থ কি গ্রন্থ না আমরা সেই আলোচনায় পরে যাব, ওটা আমাদের আজকে আলোচ্য বিষয় না। কিন্তু আমাদের যেটা মনে রাখতে হবে, এটি হচ্ছে আগে মহাকাব্য, এবং একটা মহাকাব্যের একটা চরিত্র থাকতেই পারে। আমি কি বোঝাতে পেরেছি? গুড। এরপরে কি, কর্মধারয় সমাস নিয়ে কি বলেছিলাম? পরপদের অর্থ প্রাধান্য থাকে। দেখো তো ভাইয়া এখানে পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে কিনা। তৎপুরুষ সমাসে কি বলেছিলাম? পরপদের অর্থ প্রাধান্য থাকে। উদাহরণটা অবশ্য ভালো হচ্ছে না, তারপরে উদাহরণ দিচ্ছি। আগে তো আমি লাভ করেছি, তারপরে না বলবো যেটা পুত্রকে লাভ করেছি না পুত্রীকে লাভ করেছি। দ্বন্দ্ব সমাস, পূর্বপদ পরপদ দুটোর অর্থই প্রাধান্য থাকে। তাহলে ভাই আমি কিন্তু এতক্ষণ ধরে ঘুরে ফিরে এই একটা কথাই বোঝাতে চেয়েছি যে সমাস তুমি যতটা কঠিন ভাবতে, বাস্তবে কিন্তু এত কঠিন না, অনেক সহজ টপিক। মাথার মধ্য থেকে ঝেড়ে ফেলো যে সমাস শিখতে 6 মাস লাগে, সমাস অনেক কঠিন টপিক। এইটা না ভেবে তুমি এটাকে একেবারে সহজ, ব্যাকরণের দু একটা টপিক আছে না, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, ধ্বনি, এইরকম দু একটা সহজ টপিকের মতো করেই তুমি একটু পড়ো। ক্লাসটা যে যে জায়গাগুলো তোমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে তুমি সেই সেই জায়গাগুলো আরেকটু সুন্দর করে দেখো, বোঝো, তারপর তুমি তোমার বইয়ে চলে যাও, বই থেকে সুন্দর করে পড়ো। তারপরে তোমার কাছে যে গাইড রয়েছে গাইডটা সুন্দর করে কোশ্চেন প্র্যাকটিস করো। তারপরে দেখবা একটা পর্যায়ে তোমার প্রত্যেকটা কনসেপ্ট একেবারে পরিষ্কার হয়ে গেছে। এবং প্রত্যেকটা জিনিস বোঝার পরে বারবার কোশ্চেন প্র্যাকটিস করো। প্র্যাকটিস উইল মেক ইউ সাকসেসফুল। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সমাজটা খুব 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 মনোযোগ দিয়ে সময় দিও। সবার জন্য শুভকামনা।